শুভ সন্ধ্যা সবাইকে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। সবাইকে আন্তরিক স্বাগতম জানাচ্ছি সার্চটেক ক্যারিয়ার ক্লাব কর্তৃক আয়োজিত টেক্সটাইল আড্ডা সিজন 3 এর আজকের পর্ব সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ইন টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট যে কোনো টেক্সটাইল ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট। আজ আমরা এই ডিপার্টমেন্ট সম্পর্কে বিস্তারিত জানব। এই ডিপার্টমেন্ট কিভাবে কাজ করে, এখানে কাজ করার ক্ষেত্রে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কি কি ক্যারিয়ার অপরচুনিটি রয়েছে, এই ডিপার্টমেন্টে কাজ করার সময় টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কি কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় এবং সেগুলো কিভাবে ওভারকাম করতে হয়, এসব কিছু সম্পর্কে আজকে আমরা জানব। এ সম্পর্কে আজকে আমাদের বিস্তারিত জানাতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন সার্চটেকের তৃতীয় ব্যাচের একজন অত্যন্ত প্রিয় ভাইয়া, জনাব মোহাম্মদ আতিকুর রহমান ভাইয়া, যিনি বর্তমানে ইপিলিয়ন গ্রুপে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে এক্সিকিউটিভ হিসেবে কর্মরত রয়েছে। এবং উপস্থিত আছি আমি মোহাম্মদ আমিনুল ইসলাম রায়হান। শুরুতেই ভাইয়ার কাছে আমার প্রশ্ন, ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ রায়হান, ভালো আছি। তুমি কেমন আছো? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। শত ব্যস্ততার মাঝেও সার্চটেক ক্যারিয়ার ক্লাবকে সময় দেওয়ার জন্য ভাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর বেশি সময় নষ্ট না করে আমরা মূল অনুষ্ঠানের দিকে চলে যাচ্ছি। ভাইকে আমার প্রথম প্রশ্ন, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বলতে আসলে কি বোঝায়? ধন্যবাদ রায়হান, এত সুন্দর একটা প্রোগ্রামে আসলে আমাকে ইনভাইট করার জন্য। গুড ইভিনিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমতে। সময়টা খুবই খারাপ, প্যান্ডামিক সিচুয়েশন, তার মধ্যে যে আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি, এটাই সবচেয়ে বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আসলে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট একটা অনেক একটা ভাস্ট একটা এরিয়া, অনেক বড় একটা এরিয়া। তো তার মধ্যে আসলে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ইন টেক্সটাইল, এই সম্পর্কে আমি বলতে চাই যে এটা হচ্ছে বেসিক্যালি যদি ট্রুলি সাপ্লাই চেইন হিসেবে আমি বলি, তাহলে এটা শুরু হয় তোমার একদম একটা ম্যানুফ্যাকচার প্লান্টের শুরু থেকে, একেবারে র মেটেরিয়াল থেকে আপ টু দ্য রিটেইলার পর্যন্ত যে প্রসেসটা, এই প্রসেসের সঙ্গে যে ডিপার্টমেন্টগুলো জড়িয়ে আসে, এর প্রত্যেকটা কাজই হচ্ছে সাপ্লাই চেইনের একটা অংশ। তো বেসিক্যালি টেক্সটাইলে যে সাপ্লাই চেইনটা আমরা মূলত যেটা বলতে বুঝি, টেক্সটাইলের সাপ্লাই চেইনটা মূলত আমরা শুরু হয় হচ্ছে আমাদের টেক্সটাইলের একদম শুরু থেকে, ইয়ার্ন থেকে শুরু করে একবারে তোমার ফাইনাল ফিনিশ প্রোডাক্ট পর্যন্ত, যেটা হোল প্রসেসটাই হচ্ছে সাপ্লাই চেইন। আমাদের এখানে এই সাপ্লাই চেইন মানে হচ্ছে তোমার অন টাইমে রাইট প্রোডাক্ট এবং সময় মতো ইফেক্টিভ ওয়েতে তোমার ম্যাটেরিয়াল গুলো ফ্যাক্টরিতে সাপ্লাই দেওয়া, যাতে করে প্রোডাকশনের কোনো ধরনের হ্যাম্পার না হয় এবং অনবরত এই প্রক্রিয়াটা চলতে থাকে। এটা বিভিন্ন প্রসেসের মধ্য দিয়ে যায়, বিভিন্ন প্রসেসের মধ্য দিয়ে শুরু হয় তোমার ডিমান্ড থেকে, যে আমাদের টেক্সটাইলের যে ডিমান্ড গুলো থাকে, যেমন তোমার কম্পোজিট সেন্সে যদি বলি, আমাদের কম্পোজিট সেন্সে শুরু হয় তোমার স্পিনিং থেকে, স্পিনিং এর র ম্যাটেরিয়াল সুতা, ফাইবার, দেন তোমার নিটিং এর জন্য ইয়ার্ন, দেন হচ্ছে আমাদের টেক্সটাইলের যে ডাইং থাকে তার জন্য যে র মেটেরিয়াল থাকে, কেমিক্যালস। এভাবে প্রত্যেকটা ধাপে ধাপে এই যে ম্যাটেরিয়াল গুলো ডিমান্ডের সাথে সামঞ্জস্য রেখে একটা প্রপার ওয়েতে সাপ্লাই দেয়া অন টাইম। এবং এখানে তোমার যে কাস্টমার থাকে, কাস্টমার হচ্ছে তোমার এই ডিপার্টমেন্টের ইউজাররা, এরাই হচ্ছে সাপ্লাই চেইনের মূল কাস্টমার। তাদের ডিমান্ড 100% ফুলফিল করার যে প্রসেস এবং এইটা অনবরত রাখা, এটাই হচ্ছে মূলত সাপ্লাই চেইন কনসেপ্ট। এটাই হচ্ছে আমাদের টেক্সটাইলের সাপ্লাই চেইন। জি ভাইয়া, ধন্যবাদ। তো ভাইয়া আমার দ্বিতীয় প্রশ্ন হলো,
টেক্সটাইলের ক্ষেত্রে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের কাজের পরিধি কতটুকু? আমি একটু একটা স্ক্রিন শেয়ার করতে চাই জি ভাইয়া, sure। তোমাদের সাথে। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ভাইয়া, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে এখন। সরি, আসলে এই কাজের পরিধিটা তোমার শুরু হয় একটা ডিমান্ড পাওয়ার থেকে। যখন একটা মার্চেন্ডাইজার যখন একটা অর্ডার নেয়, ওই অর্ডারের যে একবারে তোমার টেক্সটাইলের শুরুকে আমরা যদি কম্পোজিট সেন্স থেকে শুরু করি, তাহলে আমাদের স্পিনিং, তারপর নিটিং, ডাইং, তারপর ফিনিশিং, তারপর হচ্ছে তোমার ফাইনাল প্রোডাক্ট শিপমেন্ট। তো এটা শুরু হয় হচ্ছে একবারে শুরু থেকে, রুট থেকে। তোমার একটা ডিমান্ড রেজ হয়, অর্ডারের উপরে ডিপেন্ড করে, ওইখান থেকে শুরু হয়। হ্যাঁ, তো ডিমান্ড গুলো রেজ হয় হচ্ছে এক এক বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী। যেমন তোমার টেক্সটাইল থেকে, নিটিং থেকে ডিমান্ড দেয় সুতার, সেই সুতার ডিমান্ড অনুযায়ী বিভিন্ন স্পিনারের কাছ থেকে ওগুলো সাপ্লাই দেওয়া। তারপর হচ্ছে তোমার ডাইং, ডাইং এর যেটা ডাইং বা টেক্সটাইল, সেখানে তোমার ডাইং এর ওইখানে কেমিক্যাল সাপ্লাই দিতে হয়। তো তার মধ্যে কিছু কোয়ালিটি থাকে, এই কোয়ালিটিটা এনশিওর করা লাগে। তারপর সেখানে একটা প্রপার প্ল্যান করা লাগে, কারণ আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এই যে আমরা র মেটেরিয়াল যেগুলো আমরা সোর্স করি, ম্যাক্সিমাম হচ্ছে দেশের বাইরে থেকে করা লাগে। ওভারসিজ থেকে করার জন্য এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে, যে ক্রাইটেরিয়া গুলো মেনটেন করতে হয়। লিড টাইম থাকে, তারপর বিভিন্ন পলিসি থাকে। আসলে যদি শুরু থেকে বলি তাহলে হচ্ছে প্ল্যানিং। মানে এই এরিয়াটা শুরু হয় প্ল্যানিং থেকে, যে তুমি যে একটা ডিমান্ড পাচ্ছ, এটার প্ল্যানটা তুমি কি করতেছো, তোমার কি প্ল্যান, এই ডিমান্ড অনুযায়ী তোমার কতদিন লাগতে পারে, তুমি কিভাবে চাচ্ছ, কোথায় পাবা, এটা হয় প্ল্যানিং থেকে শুরু করে। তারপর হচ্ছে ম্যানুফ্যাকচারিং। ম্যানুফ্যাকচারিং বলতে হচ্ছে যেটা তোমার নিটিং, নিটিং এ যে ফ্যাব্রিক ম্যানুফ্যাকচার করে, ডাইং এ তোমার ফিনিশ, ফ্যাব্রিকটাকে ডাইং করে ফিনিশ করে, তো তারপরে এটাকে পৌঁছে দেওয়া। আর ট্রান্সপোর্টেশন, এখানে ট্রান্সপোর্টেশন পার্টটা বলতে বোঝাচ্ছে তোমার তুমি যে ম্যাটেরিয়ালটা সোর্সিং করতেছো বা পারচেস করতেছো, এই ম্যাটেরিয়ালটা পারচেসের ক্ষেত্রে তোমার এই যে ওয়েটা, যে কিভাবে তুমি কোন ওয়েতে নিয়ে আসতেছো, এটা তুমি বাই রোডে নিয়ে আসতেছো, বাই সিতে নিয়ে আসতেছো, নাকি তোমার এয়ারে নিয়ে আসতেছো, এই যে একটা ট্রান্সপোর্টেশনের রুট, হ্যাঁ, এটা নিয়ে তোমার একটা প্রপার একটা প্ল্যানিং করতে হয়, কারণ এক একটার এক এক ধরনের সময় লাগে নিয়ে আসতে। ডিস্ট্রিবিউশন সেন্টার, যেটা ডিস্ট্রিবিউশন সেন্টার বলতে তুমি যখন এইটা একটা অর্ডার এক্সিকিউশন করলা একটা ডিমান্ডের বেসিসে, সে ফর এক্সাম্পল তোমার একটা ডিমান্ড আসলো টাইম থেকে, যে দিল আমার কিছু বেসিক র মেটেরিয়ালস দরকার। এখানে বেসিকের বলতে গ্লুবার সল্ট, কাস্টিক বা আরো অনেক কেমিক্যাল আছে। তো সেটা তোমার কি করতে হয়, একটা ডিস্ট্রিবিউশন সেন্টার বলতে তোমার যে একটা বন্ডেড ওয়্যার হাউস থাকে, ওই ওয়্যার হাউসে তোমার অ্যালোকেশন অনুযায়ী ওই ম্যাটেরিয়াল গুলা প্রপার ভাবে ডিস্ট্রিবিউট করতে হয়। এইটাই হচ্ছে মূলত ডিস্ট্রিবিউশন সেন্টার। আর ডেলিভারিটা হচ্ছে যে তুমি তোমার ডিমান্ড পেলে, ডিমান্ডের এগনেস্টে একটা টিওডি থাকে, যে তোমার কত দিনের মধ্যে এই ম্যাটেরিয়ালটা তোমার তোমার ম্যানুফ্যাকচার প্ল্যান্টে, মানে আমাদের টেক্সটাইলে কত দিনের মধ্যে তোমাকে সাপ্লাই দিতে হবে। তো এই যে একটা ডেলিভারির একটা পিরিয়ড, যে আমাকে ডিমান্ড দিল, আমার ডিমান্ডের 1 মাস পর আমার প্রোডাক্টটা লাগবে, তো এটার একটা যে প্রসেস, এই প্রসেসটাই হচ্ছে ডেলিভারি প্রসেসের মধ্যে যায়। আর রিটেইলার বলতে এখানে আমাদের টেক্সটাইল থেকে কনসেপ্টে যদি বলি, রিটেইলার হচ্ছে তোমার আমার ইউজার ডিপার্টমেন্ট। সে ফর এক্সাম্পল নিটিং এর জন্য এরা হচ্ছে ইউজার ডিপার্টমেন্ট, সেখানে যারা কাপড় মানে সুতা দিয়ে ফ্যাব্রিক তৈরি করবে। আর ডাইং এর জন্য হচ্ছে এখানে ডাইং এর যারা থাকে, প্রোডাক্টটা ডাইং করবে এরা। আর তারপর হচ্ছে প্রিন্টিং থাকে, প্রিন্টিং এর জন্য যে ম্যাটেরিয়াল গুলো থাকে, এরাই হচ্ছে আসলে মূল রিটেইলার। তো এই এরিয়া গুলোর মধ্যে দিয়ে আসলে সাপ্লাই চেইনের কাজ শুরু।
এই এরিয়ার মধ্যে আরো অনেক তোমার লিঙ্কেজ আছে, যেমন এটাকে বলে সাপোর্টিং লিঙ্ক বলতে তোমার এখানে ফাইন্যান্সের সাথে কাজ থাকে, এরপর হচ্ছে কাস্টমস থাকে, কমার্শিয়াল ডিপার্টমেন্ট থাকে। তো এদের সাথেই মূলত হচ্ছে এই প্রসেসটা শুরু হয় ওয়ার্কিং এরিয়া, এবং শেষ হয় হচ্ছে ইউজার ডিপার্টমেন্ট, মানে রিটেইলার বলতে আমরা যেটা বোঝাচ্ছি ইউজার ডিপার্টমেন্ট, সেখানে গিয়ে আমার শেষ হয় এই চেইনটা। তো এটা হচ্ছে আসলে টোটাল ওয়ার্কিং এরিয়া আমাদের সাপ্লাই চেইনের। একটা ভিডিও দেখাতে চাচ্ছি। এটা হচ্ছে আসলে ডিমান্ড প্ল্যানিং, যে কিভাবে ডিমান্ডটা আসে শুরু থেকে বোঝাচ্ছে এটা। সেকেন্ড হচ্ছে তোমার টেক্সটাইল মানে ম্যানুফ্যাকচার করতেছো ম্যাটেরিয়ালটা এখানে। হ্যাঁ, আপনি স্লাইডটা যদি একটু বড় করে নিতেন তাহলে আর কি দেখতে সুবিধা হতো। হ্যাঁ, এটা আমার ফুল স্ক্রিন দেওয়া আছে, দেখা যাচ্ছে? রায়হান? জি ভাইয়া, ফুল স্ক্রিন বলতে আসলে যদি শুধু স্ক্রিনটুক দেখাইতেন তাহলে ভালো হতো। কারণ এখন পুরো পাওয়ার পয়েন্ট স্ক্রিন দেখাচ্ছে। এখন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। এখানে দেখো প্রসেসটা হচ্ছে এটা দ্বারা বোঝাচ্ছে যে তোমার ডিমান্ড রেজ করতেছো। সেকেন্ড হচ্ছে আমি যদি এখানে বলি তোমার ম্যাটেরিয়াল প্রডিউস করতেছো। থার্ডে গিয়ে দেখো এখানে তোমার এটা রেডিমেড গার্মেন্টস এ রূপান্তর করতেছে। তারপর ফাইনালি এটা ইন্সপেকশন টেস্টিং এগুলো হওয়ার মাধ্যমে দেন হচ্ছে যেটা তুমি শিপমেন্ট করতেছো মালটা, যে গার্মেন্টসটা, দেন হচ্ছে এটা শিপ হয়ে অনবোর্ড হয়ে দেন ফাইনালি হচ্ছে রিটেইলারের তোমার শপে গিয়ে এটা হ্যাঙ্গারিং হয়। এটাই হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন। হ্যাঁ রাকিব, রায়হান, সরি। হ্যাঁ ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। তো আপনার কাছে ভাইয়া আমার তৃতীয় প্রশ্ন হলো যে একটা টেক্সটাইল ফ্যাক্টরির সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের স্ট্রাকচার কেমন হয় এবং এর কি কি সাব ডিপার্টমেন্ট থাকে? আচ্ছা, দেখা যাচ্ছে স্ক্রিন? রায়হান? জি ভাইয়া, দেখা যাচ্ছে। এই ডিপার্টমেন্টটা আসলে দুইটা ক্যাটাগরিতে সেট করা হয়, একটা হলো অ্যাক্সেসরিজ আর একটা হচ্ছে নন অ্যাক্সেসরিজ। হ্যাঁ, অ্যাক্সেসরিজ এর মধ্যে আবার কতগুলো ছোট ছোট ডিপার্টমেন্টে ভাগ করা থাকে। আসলে আমি এটা ডিপার্টমেন্ট বলবো না, আমি বলবো এটাকে একটা টিম। হ্যাঁ, ছোট ছোট টিম। আবার নন অ্যাক্সেসরিজ থাকে, সেখানে ছোট ছোট টিম থাকে। তো যদি আমি একটু পরের স্লাইডে যাই, যে অ্যাক্সেসরিজ এবং নন অ্যাক্সেসরিজ। অ্যাক্সেসরিজ যেটা দিয়ে শুরু হয়, অ্যাক্সেসরিজে থাকে দুইটা টিম থাকে, যেটা একজনের একটা টিমের কাজ থাকে যে ন্যারো ফ্যাব্রিক নিয়ে কাজ করে। আছে ন্যারো ফ্যাব্রিক, আরেকটা হচ্ছে কার্টুন, পলি এবং আদার্স এগুলো নিয়ে কাজ করে। আরেকটা হচ্ছে তোমার নন অ্যাক্সেসরিজ এর মধ্যে ইয়ার্ন টিম থাকে, সিডিএ টিম থাকে এবং জেনারেল টিম থাকে। তো ন্যারো ফ্যাব্রিকে যদি আমি বলি, ন্যারো ফ্যাব্রিকে যেখানে এখানে যে টিমটা কাজ করে ওরা হচ্ছে একটা অর্ডার যখন পায় বায়ারের, অর্ডারের এগেনস্টে ট্যাগ লেভেল থাকে, তারপর সাইজ লেভেল থাকে, তারপর ড্রয়স্টিন থাকে, টুইল টেপ থাকে। তো এই যে একটা বায়ারের একটা অর্ডারের এগেনস্টে আমাদের যে এই ম্যাটেরিয়াল গুলো প্রয়োজন, এটা 100% গার্মেন্টস ফুলফিল ভাবে ফিনিশ করার জন্য এই সোর্সিং এর পার্টটা কাজ করে হচ্ছে এই অ্যাক্সেসরিজ টিমের ন্যারো ফেব্রিক, যে আলাদা করে একটা ডিপার্টমেন্ট থাকে। এখানে টিম থাকে 3-4টার মতো টিম থাকে। আবার কার্টুন পলির জন্য 3-4টা টিম থাকে। কার্টুন পলি তো বোঝাই যাচ্ছে যে আমাদের গার্মেন্টস এর মেজারমেন্ট অনুযায়ী বিভিন্ন কার্টুন থাকে।
পলি থাকে, পলি কেনা লাগে ওই মেজারমেন্ট অনুযায়ী। সেটা হচ্ছে আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যদি থাকে আমাদের কোনো ফ্যাক্টরিতে, যেমন ইপিলনের কথা যদি বলি, ওদের হচ্ছে একটা এক্সারসাইজ ফ্যাক্টরি আছে। তো এটা থেকে আমাদের যে টিম আছে যারা এই এক্সারসাইজ ডিপার্টমেন্টে, ওরা হচ্ছে ওইখানে ডিমান্ড ট্রেস করে মেজারমেন্ট দিয়ে থাকে, স্যাম্পল করে, ওই স্যাম্পলগুলো আমরা বাইরে সাবমিট করি, দেন হচ্ছে ওই স্যাম্পল অনুযায়ী আমরা সাপ্লাই দিয়ে থাকি আমাদের গার্মেন্টস ডিভিশনে, এই কার্টুন, পলি এবং ন্যানো ফ্যাব্রিক্স। আর নন এক্সেসরিজ, যেটা নন এক্সেসরিজে তোমার থাকে ইয়ার্নের একটা টিম থাকে। ইয়ার্নের টিমটা একটু বড় হয়, কারণ সাপ্লাই চেইনের সোর্সিং এর পার্টটা শুরু হয় ইয়ার্ন থেকে, স্টার্টিংটাই হচ্ছে ইয়ার্ন থেকে। তো ইয়ার্নের টিমে বেশ কিছু থাকে, কিছু থাকে একটা লোকাল টিম, কিছু থাকে ফরেন টিম, কিছু থাকে যে টিমটা কাজ করে স্যাম্পল নিয়ে, কিছু টিম থাকে যারা শুধু ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে। এইভাবে আসলে এই নন এক্সেসরিজের মধ্যে ইয়ার্ন যদি একটা ডিপার্টমেন্ট ধরো, তাহলে ইয়ার্নের মধ্যে এই ক্যাটাগরিতে এই টিমগুলো কাজ করে। আর সিডিএ বলতে এখানে বোঝাচ্ছে কেমিক্যাল ডাইস অ্যান্ড অক্সিলারিজ, আমাদের ডাইং, ওয়াশিং, তারপর হচ্ছে আমাদের প্রিন্টিং আছে, এছাড়া আদার্স ডিপার্টমেন্টস আছে। আদার্স বলতে লাইক ইটিপি, ডাব্লিউটিপি, তো এগুলোর জন্য যে কেমিক্যাল সোর্সিং করতে হয়, সেই টোটাল কেমিক্যালটা সোর্সিং করে হচ্ছে সিডিএ টিম থেকে। সিডিএ টিমের এখানে তিনটা ডিপার্টমেন্ট থাকে। তিনটা ডিপার্টমেন্টের মধ্যে একটা হচ্ছে ডাইং এর জন্য স্পেশালাইজড, ডাইং এর জন্য ওরা শুধু ডাইং এর কেমিক্যাল, ডাইস, অক্সিডাইজ এগুলো তোমার সোর্সিং করে। আরেকটা থাকে ওয়াশিং প্লান্টের যে কেমিক্যাল লাগে সেটার জন্য একটা টিম থাকে। তারপর থাকে হচ্ছে প্রিন্টিং এর জন্য এন্ড আদার্স। প্রিন্টিং এর মধ্যে আরো কিছু সাব ডিপার্টমেন্ট থাকে। সাব ডিপার্টমেন্ট বলতে কিছু প্রিন্টিং এ রেগুলারলি ডেভেলপমেন্ট হয়, এর জন্য শুধু প্রিন্টিং এর জন্য আলাদা একটা ডেভেলপমেন্ট টিম থাকে যারা ডে টু ডে ডেভেলপমেন্ট হিসেবে কাজ করে। এই হচ্ছে সিডিএ টিম বা সিডিএ ডিপার্টমেন্ট নন এক্সেসরিজের মধ্যে, পার্টের মধ্যে। আরেকটা হচ্ছে জেনারেল। এখানে জেনারেল বলতে হচ্ছে এর মধ্যে আবার 3-4টা ডিভিশন আছে জেনারেলের মধ্যে। একটা থাকে আইসিটি ডিভিশন, আরেকটা থাকে তোমার ক্যাপেক্স ডিভিশন, তারপর আরেকটা থাকে স্পেয়ার্স ডিভিশন, আরেকটা থাকে প্রিন্ট অ্যান্ড পাবলিকেশন ডিভিশন। তো যেটা হচ্ছে তোমার আইসিটি ডিপার্টমেন্টের কাজ কি? আইসিটি ডিপার্টমেন্ট ওরা হচ্ছে টোটাল গ্রুপের বা টোটাল কোম্পানির আইসিটি রিলেটেড যে ম্যাটেরিয়াল প্রয়োজন বা টুলস বা অ্যাক্সেসরিজ বা যে জিনিসগুলো দরকার, লাইক ল্যাপটপ, মাউস, বিভিন্ন ধরনের প্রিন্টার, তারপর এছাড়া অন্যান্য যে ইলেকট্রনিক যে ডিভাইস গুলো লাগে, এগুলো হচ্ছে আইসিটি। ক্যাপেক্স যে ডিপার্টমেন্টটা থাকে, ক্যাপেক্স এর ডিপার্টমেন্টের কাজ হচ্ছে ওরা হচ্ছে মেশিনারিজ পারচেজ করে। ধরো আমার ডাইং মেশিন লাগে, আমার স্ট্যান্ডার্ড মেশিন লাগে, মিটিং মেশিন, তারপর সুইং মেশিন, তারপর ফিনিশিং এ গিয়ে যে মেশিন গুলো লাগে, তারপর এছাড়াও অন্যান্য হাউস হোল্ড টাইপের মেশিনারিজ লাগে, সেগুলো হচ্ছে এই টিমের মাধ্যমে পারচেজ করা হয়। তারপর হচ্ছে তোমার স্পেয়ার্স যে ডিপার্টমেন্টের কাজ হচ্ছে এই যে আমি ক্যাপেক্স মেশিনারিজ গুলো কিনে নিয়ে আসলাম, এর হচ্ছে একটা প্রত্যেকটা মেশিনের জন্য স্পেয়ার পার্টস এর প্রয়োজন, ছোট ছোট টুল, ছোট ছোট স্পেয়ার পার্টস। এটা সোর্সিং এর জন্য যে টিমটা থাকে সেটা হচ্ছে স্পেয়ার্স ডিভিশন। তারপর থাকে প্রিন্ট অ্যান্ড পাবলিকেশন ডিপার্টমেন্টটা কি? এটা হচ্ছে আমাদের ধরো যেমন তোমার স্যাম্পল, যারা মার্চেন্ডাইজিং যারা স্যাম্পল করে, স্যাম্পলের জন্য কি দরকার? তোমার একটা স্যাম্পল কার্ড দরকার। ডাইং এর যে ব্যাচিং করে, ব্যাচিং এর ওখানে ব্যাচ কার্ড দরকার। তো যত টাইপের প্রিন্ট আমাদের দরকার হয়, পেপার প্রিন্ট বা কোনো ধরনের ব্যানার ওই পার্টিকুলার ইন্ডাস্ট্রিতে, তো এই টাইপের যে প্রয়োজন হয় যেগুলো পারচেস করা। তারপর হচ্ছে ভিজিটিং কার্ড, তারপর হচ্ছে তোমার প্রিন্টারে যেমন পেপার প্রয়োজন হয়, এই পেপার গুলো, তো এগুলো যে সোর্সিং করে, এই সোর্সিং টিমটার কাজ হচ্ছে এগুলোই করা।
এরা হচ্ছে প্রিন্ট এন্ড পাবলিকেশন, আলাদা একটা ডিপার্টমেন্ট, এরা এটা করে। আর আদার্স কিছু ডিপার্টমেন্ট থাকে, আসলে আদার্স বলবো না, এটা ওই প্রিন্ট পাবলিকেশন যে ডিপার্টমেন্ট থাকে ওরাই এগুলো সোর্স করে। সেটা হচ্ছে হাউস হোল্ড টাইপের যে জিনিস পত্র দরকার হয়, হাউসকিপিং টাইপের, তারপর তোমার স্যানিটারি, যে যেমন বর্তমানে আমি যদি বলি হাইজিনের জন্য আমাদের হ্যান্ড রাব দরকার, মাছ দরকার, এগুলো যে টোটাল পারচেস করে সেটা হচ্ছে এই ডিপার্টমেন্ট থেকে পারচেস করে। তো দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয় সাপ্লাই চেইন ডিপার্টমেন্টকে, একটা হচ্ছে অ্যাক্সেসরিজ, একটা হচ্ছে নন অ্যাক্সেসরিজ। অ্যাক্সেসরিজ পার্টটাই শুরু হয় হচ্ছে ওই ড্রয়স্টিন, হুইল টেপ এবং তোমার লেবেল, কেয়ার লেবেল, ট্যাগ লেবেল, এই আদার্স যেগুলো লাগে এগুলো থেকে শুরু হয়। আর নন অ্যাক্সেসরিজ শুরু হয় ইয়ান থেকে এবং শেষ হয় জেনারেল টিম থেকে। এটা হচ্ছে সাপ্লাই চেইনের তোমার টোটাল ডিপার্টমেন্ট, কোন কোন ডিপার্টমেন্ট থাকে এবং কি কি ডিপার্টমেন্ট থাকে, এটা হচ্ছে টোটাল ক্যাটাগরি। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। আপনি আসলে সব ডিপার্টমেন্ট সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করেছেন ভাইয়া। তো ভাইয়া, আমার পরবর্তী প্রশ্ন, দেখা যায় এখন আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি মানে যারা নতুন ঢুকতে চায় তাদের আগে দেখা যায় যে একটা নির্দিষ্ট একটা থাকতো যে না আমি টেক্সটাইল মার্চেন্ডাইজিং করবো বা আই সেক্টরে যাবো, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে মানুষ সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে এই সেক্টরটাতেও অনেক মানুষ ইন্টারেস্ট ফিল করতেছে। তো সেক্ষেত্রে ভাইয়া সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে মানে ক্যারিয়ার যদি গড়তে চায় সেখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের সুযোগ সুবিধা কিভাবে কেমন রয়েছে আর কি? আচ্ছা, কয়েক বছর আগে আসলে সাপ্লাই চেইন ডিপার্টমেন্টটা ওরকম এত বেশি মানে মানুষের চয়েসের একটা ডিপার্টমেন্ট ছিল না, বা বাংলাদেশের কন্টেক্সটে যদি বলি তাহলে এই ডিপার্টমেন্টটাও অত বেশি গ্রো আপ করে না, বা সব জায়গায় এরকম ডিপার্টমেন্ট ছিল না সাপ্লাই চেইন। যেটা ছিল যে ধরো তোমার তুমি নিটিং এ আসো, তুমি নিটিং এর জিএম বা তুমি নিটিং এর সিনিয়র ম্যানেজার, তো তোমার নিটিং এর যে সুতা লাগে তুমি নিজেই কিনতেছো। হ্যাঁ, আবার ধরো তুমি ডাইং এর ডিজিএম বা ডাইং এর জিএম, তো তোমার ডাইং এর জন্য কি লাগে, কেমিক্যাল লাগে, কেমিক্যাল তুমি পারচেস করতেছো। এবার প্রত্যেকটা যে ডিপার্টমেন্ট ছিল, নিটিং, ডাইং, প্রিন্টিং, ওয়াশিং, এরপর মেইনটেনেন্স ডিপার্টমেন্ট, তারপর হচ্ছে অ্যাডমিন ডিপার্টমেন্ট, তারপর এইচআর ডিপার্টমেন্ট, তো যার যার ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্ট সহসা ডিপার্টমেন্ট পারচেস করতো। আচ্ছা, পারচেস করার আর সাপ্লাই চেইন এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে। পারচেস করা হচ্ছে তোমার ডিমান্ড আছে, তোমার এই জিনিসটা দরকার, তুমি কিনে নিয়ে আসছো, শুধু তোমার জাস্টিফিকেশন, অ্যানালাইসিস, মার্কেট এভালুয়েশন, কস্ট বেনিফিট, এগুলো নিয়ে পারচেস ডিপার্টমেন্টটা কাজ করতো না। তখন কি হলো, তখন আসলে সাপ্লাই চেইনের কনসেপ্টটা এখান থেকেই আসছে। সাপ্লাই চেইন কনসেপ্ট হচ্ছে তোমার একটা রিপোজিশন রেজ হবে, রেজ হওয়ার পরে কি হবে, এটা নিড অ্যানালাইসিস করবে, এটার কস্ট বেনিফিট অ্যানালাইসিস করবে, তারপর তোমার ইনভেন্টরি ম্যানেজমেন্ট আছে, এখানে ইনভেন্টরি করবে। তো এই সব যে কাজের জন্য আলাদা একটা ডিপার্টমেন্ট করা হয়েছে, যেটা এখন বর্তমানে সাপ্লাই চেইন নামে পরিচিত। তবে অনেক জায়গায় দেখবে যে প্রকিউরমেন্ট নামেও অনেক ডিপার্টমেন্ট আছে, পারচেজ এন্ড প্রকিউরমেন্ট নামে। আচ্ছা, এখন সাপ্লাই চেইনের এই ক্যারিয়ারটা নিয়ে যদি আমি বলি টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য, আমার ওপিনিয়ন বলি, আমার মতামত বলি, আসলে একটা কর্পোরেট জব, ফুললি কর্পোরেট জব। তো যারা কর্পোরেট জব পছন্দ করে তাদের জন্য এটা খুবই ভালো, কারণ তোমাকে কর্পোরেটলি ডিল করতে হবে, প্রফেশনালি ডিল করতে হবে সবগুলো ডিপার্টমেন্টের সাথে। একটা তোমার কি বলবো, তুমি যখন সাপ্লাই চেইনে আসবা তখন দেখবা যে একটা গ্রুপের সবার সাথে তোমার একটা মানে পরিচিতি হয়ে যাবে এবং সবাই তোমাকে জানবে, চিনবে। তো এখানে একটা ইন্টারেস্ট কাজ করে যে যদি বলি তুমি শুধু ডাইং এ জব করো, ডাইং এ জব করলে দেখা যাবে পার্টিকুলারলি তোমার যে বায়ার থাকে, ডাইং কনসেপ্টে যদি বলি, ডাইং এ বসে তুমি চাকরি করলে তোমার বায়ার কে থাকে, যে ডাইং ফিনিশিং এর যে ফেব্রিক নিচ্ছে, অথবা মার্চেন্ডাইজারের যে আমার এই ম্যাটেরিয়ালটা লাগছে সেটা থাকে। তো তোমার একটা নির্দিষ্ট কিছু ডিপার্টমেন্টের সাথে কাজ করতেছে, কাজ করলে কি হয়, শুধু ওই সীমাবদ্ধতা থাকে। তারপরও অন্যান্য ডিপার্টমেন্টের সাথে ওরকম পরিচয় হলেও খুব একটা
পরিচিতি বা তোমার সম্পর্কে মানে কি বলবো এটাকে, তোমাকে খুব একটা সব ডিপার্টমেন্ট চিনবে না। সাপ্লাই চেনে যখন তুমি আসবা, তোমার সাথে টোটাল গ্রুপের, এবং শুধু গ্রুপের না, এই গ্রুপের বাহিরেও, দেশের মধ্যে দেশের বাহিরে একটা বড় একটা তোমার নেটওয়ার্কিং তৈরি হবে। তো কেউ যদি এই প্রফেশনে আসতে চায়, আমি তাকে ওয়েলকাম জানাবো, কারণ এই নেটওয়ার্কিংটা দরকার আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের। কারণ যার যত বেশি নেটওয়ার্কিং থাকবে, তার মার্কেটে তত বেশি পরিচয় থাকবে এবং তার ডিমান্ডটাও এরকম হবে। আর ফ্রেশ ইঞ্জিনিয়ারদের জন্য এটা আমি মনে করি একটা ভালো ডিসিশন হবে যদি সে সাপ্লাই চেইনে ক্যারিয়ার করতে চায়। আর বর্তমানে সাপ্লাই চেইন এই ডিপার্টমেন্টটাও প্রচুর পরিমাণে গ্রো করতেছে এবং এটার ডিমান্ড বাড়তেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই সাপ্লাই চেইনে আমি যেটা ক্যাটাগরি করে তোমাকে দেখালাম, যেটা অ্যাক্সেসরিজ নন অ্যাক্সেসরিজ, এই দুইটার পার্টের মধ্যে, অ্যাক্সেসরিজ পার্টের মধ্যে যে জিনিসগুলো আমরা পারচেজ করতেছি বা সোর্স করতেছি, সেগুলো কিন্তু জেনারেল লাইন থেকে পড়ে আসা যারা, এরাই করতেছে। এখানে কোনো টেকনিক্যালি লোক নাই। আমাদের মতো যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আমরা কিন্তু সব বিষয় সম্পর্কে পড়ে আসতেছি, বুকিশ প্র্যাকটিক্যাল করতেছি। এই আমরা টেকনিক্যাল লোকজন আসি, তাহলে কি হবে, প্রপার জাস্টিফিকেশন হবে এবং ভ্যালুয়েশনটা ঠিক মতো হবে, যেটা হয়তো একটা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে একটা লোক আসলে হয়তো তো তো এদিক থেকে এখানে একটা বড় স্কোপ, একটা ফিল্ড খালি আছে, একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে এখানে। এই টেকনিক্যাল লোকদের চাহিদা দিনাদিন বাড়তেছে সাপ্লাই চেইনে, এবং বিশেষ করে ইয়ার্ন, সিডিএ টিম, তারপরে এই যে অ্যাক্সেসরিজ টিম, এখানে প্রচুর পরিমাণে টেক্সটাইল ইঞ্জিনিয়ারের জন্য ডিমান্ড বাড়তেছে। এবং তুমি দেখবা যে সাপ্লাই চেইনে যখন এই পার্টিকুলার ডিপার্টমেন্টে সার্কুলার দেয়, তখন বলেই দেয় যে টেক্সটাইল ইঞ্জিনিয়ার ইজ প্রিফারেবল, এবং এটাই ওনারা প্রিফার করে এটা নেওয়ার জন্য। এবং আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমি দেখছি, আমি এটা আমার সেকেন্ড ইপিলিয়ন সেকেন্ড, এর আগে আমি ফকির ফ্যাশনে ছিলাম। তো টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের এবং টেকনিক্যাল পার্সনদের প্রচুর পরিমাণে তারা করে একটা মূল্যায়ন করে, তাদেরকে ভ্যালু দেয়, আর বিশেষ করে আমরা যারা চাকরি করি, আমরা চাকরি করি কেন? দুইটা, আমাদের ক্যারিয়ার গ্রোথ, ডেফিনেটলি ফাইন্যান্সিয়ালি হেল্পের জন্য, অর্থনৈতিক, অবশ্যই সবাই আশা করি যে একটা চাকরি করব, ভালো স্যালারি পাবো, হ্যাঁ, তারপর ভালো একটা ডেজিগনেশন পাবো। তো বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়াররা এই সেক্টরে কম, এই সাপ্লাই চেইন এই সাইডটায়, তো তাদের গ্রোথটাও খুব দ্রুত হচ্ছে। এবং যদি আমি স্যালারি স্ট্রাকচার বলি, হিউজ, খুবই হ্যান্ডসাম স্যালারি। শুরুতে একটু স্ট্রাগলিং করা লাগবে, বাট যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন স্যালারিটাও সেই আপ টু দ্য মার্ক, এবং খুবই একটা হেলদি স্যালারি পাবে। টোটালি কাজটা হয় কি, যে কেউ যদি একটা মানে জেনারেল ডিউটি করতে চায়, টেক্সটাইল সেক্টরে এসে কেউ যদি জেনারেল ডিউটি করতে চায়, যে ভাই আমি ওভারটাইম করবো না, আমি কর্পোরেট জব চাই এবং ফুললি জেনারেল, আমার কোনো ওভারটাইমের দরকার নাই, তুমি নিটিং এ যাও, ডাইং এ যাও, তোমার ওভারটাইম করা লাগবে। বাট এখানে আসলে তুমি 100% কর্পোরেট ফিল পাবা এবং ফুললি কর্পোরেট ডিউটি, তোমার কোনো জেনারেল নাই, নাই। আর এই সাপ্লাই চেইনে ঢুকে এর সাথে যদি পাশাপাশি কিছু কোর্স করা যায়, তাহলে কেরিয়ার গ্রোথটা খুব দ্রুত হয়। তো আমার মনে হয় যে যারা বের হবে বা বের হয়েছে, তারা সাপ্লাই চেইনে আমি ওয়েলকাম জানাই, আসো। এবং এটা খুবই একটা মানে একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রির একটা খুবই ইম্পর্টেন্ট একটা ডিপার্টমেন্ট, খুবই একটা ক্রুশাল ডিপার্টমেন্ট। কারণ একটা জিনিস মনে রাখবে, ব্যবসায়িক ক্ষেত্রে আমি বলি, ধরো তুমি ব্যবসা করতেছো, তুমি যদি কেনার সময় যদি না জিতো, তাহলে বিক্রি করে তুমি জিততে পারবে না। হ্যাঁ, তো সোর্সিং, সাপ্লাই চেইন এই পার্টটা হচ্ছে তোমার শুরুই, একটা অর্ডার এক্সিকিউশন শুরুই তুমি সোর্স করতেছো, ম্যাটেরিয়াল কিনতেছো, দেন ফিনিশ গুডস করে তুমি সেল করতেছো। যেখানে বর্তমানে বাংলাদেশের কন্টেস্টে এই সাপ্লাই চেইনে এই টেকনিক্যাল পার্টে, যারা আমরা এই টেকনিক্যাল পার্টে আছি, ডাইস, কেমিক্যাল, ইয়ার্ন সোর্সিং করতেছি, অ্যাক্সেসরিজ, এখানে আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ার
একেবারেই নাই বলে চলে, খুবই কম, খুবই কম। দেখা যাবে 12-13 বছর কিছু লোক এখানে আছে জেনারেল ব্যাকগ্রাউন্ডের, তারা জব করে যেতেছে, তারাই এই পজিশনটা হোল্ড করে আছে। বাট যখন আমরা আসব এখানে আমাদের ডিমান্ডটা বাড়বে এবং প্রচুর পরিমাণে ফ্রেশ গ্রাজুয়েট যারা আছে তাদেরকে আমার আমার ইপিলিয়নে যদি বলি, ইপিলিয়নে টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং টেকনিক্যাল লোকদের খুবই পছন্দ করে, সাপ্লাই চেইনের এখানে খুবই পছন্দ করে, এবং তারা টেকনিক্যাল লোকজন খুঁজে বের করে, টেকনিক্যাল লোকজন কোথায় আছে তাদেরকে ওয়েলকাম জানায়। সো ফ্রেশ গ্রাজুয়েটের জন্য এটা একটা ভালো ডিপার্টমেন্ট এবং ওয়েলকাম তাদের জন্য। আমি আশা মনে করি যে কেউ যদি কর্পোরেট ফিল্ড পেতে চায়, কর্পোরেট জব করতে চায়, তাহলে এই ডিপার্টমেন্টে আসার জন্য আমি তাকে অনুরোধ করব। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। দেখা গেল যে এখন যারা আসলে এই সেক্টরটাকে চুজ করতেছে তাদের মানে ক্যারিয়ার গড়ার জন্য, তো আপনার এই কথাগুলো তাদের জন্য আশা করি যে অনেক কাজে দেবে। কারণ দেখা যায় এই সেক্টরটা নিয়ে এখন অনেক ধোঁয়াশা দিল, বা আপনার মাধ্যমে অনেকগুলো জায়গা এর জন্য আপনাকে ভাইয়া। হ্যাঁ রায়হান, শোনা যাচ্ছে? অভিজ্ঞতা থেকে হ্যাঁ ভাই, আপনি কি শোনা যাচ্ছে? আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছিস? হ্যাঁ শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো এখন আমার মনে হলো যে ব্যক্তিগত যে অভিজ্ঞতা আছে, সেই ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে কাজ করার সময় টেক্সটাইল ইঞ্জিনিয়াররা কি কি চ্যালেঞ্জ এবং এগুলো কিভাবে মোকাবেলা এগুলো দেখতে বলতেন। আমি যখন ফার্স্ট জয়েন করি ডিপার্টমেন্টে, আমার বস ছিল টেক্সটাইল ইঞ্জিনিয়ার। তো টেক্সটাইল ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও আসলে আমাদের কাজটা হয় হচ্ছে কিছু এক্সপেরিয়েন্স লোকের সাথে, যারা অনেক বছর প্রোডাকশনে কাজ করে আসতেছে, এবং তাদের সাথে যখন এই কাজের অভিজ্ঞতা হয়, শুরুতে আসলে অ্যাকসেপ্ট করতে চায় না। কারণ যখন তুমি সাপ্লাই চেইন ডিপার্টমেন্টে থাকবা, তোমার একটা এম্পাওয়ারমেন্ট থাকবে, তোমার একটা একটা আলাদা পাওয়ার থাকবে, সোর্সিং পাওয়ার বা পারচেস পাওয়ার। সেটা কি? সেটা হচ্ছে তোমাকে ডিমান্ড রেইজ করে হচ্ছে কনজিউমার ডিপার্টমেন্ট, মানে যারা এন্ড ইউজার, যারা ইউজ করবে। তো যখন ডিমান্ডটা দেয়, আসলে এই সোর্সের যে টোটাল রেসপন্সিবিলিটিস, এটা তোমার উপরে থাকে। তো শুরুতে গিয়ে আসলে তোমাকে ওই অ্যাকসেপ্টেন্সটা দেয় না, তোমাকে সুযোগ দেয় না যে কিরকম তুমি যদি সে ফর এক্সাম্পল বলি, তুমি এজ এ টেকনিক্যাল পারসন আসছো এই ফিল্ডে, দেখা যায় সে নন টেক থেকে এসে অনেকদিন কাজ করতেছে, বা টেকনিক্যাল লোকই, সে ধরলাম সে টেকনিক্যাল লোক, কিন্তু তুমি যখন তাকে সেই জাস্টিফিকেশন করতে যাবা তার পারচেজের ক্ষেত্রে, যে আপনি সুতা কিনতেছেন, তো এটা আমার এই সুতাটা কেন কিনবেন, এবং দেখা গেল তোমার সিমিলারিটিস কিছু আছে, ওই সিমিলারিটিস আইটেম থেকে তুমি কোশ্চেন করলা যে আমার তো এটা আছে অল্টারনেটিভ, আপনি কেন এটা নিচ্ছেন। তো এই যে তুমি যে একটা তাকে এম্পাওয়ারমেন্ট দেখাচ্ছ, বা তোমার যে একটা আলাদা যে সোর্সিং পাওয়ার থাকে, সেটাকে দেখাচ্ছ, এটা শুরুতে নিতে চায় না। আমিও শুরুতে এগুলো ফেস করছি, ভালোভাবে অ্যাকসেপ্ট করে না। প্রোডাকশন যারা থাকে তাদের হচ্ছে সব সময় ব্যস্ততা, অলওয়েজ তুমি দেখবা যে তাদের ফায়ার আর্জেন্ট, যাই দাও আর্জেন্ট, যাই দাও আর্জেন্ট, তোমার কাছে যাই আসবে রিকোয়ারমেন্ট, রিকুইজিশন আসবে, সেটাই আর্জেন্ট। তারা কোনো জাস্টিফিকেশন করতে চায় না, কোনো অ্যানালাইসিস করে না, নিড অ্যানালাইসিস করে না, ডিমান্ড অ্যানালাইসিস করে না। তোমাকে একটা রিকোয়ারমেন্ট দিল, সুতার রিকোয়ারমেন্ট দিল, তোমার সুতাটা পারচেজ করে দিতে হবে। তো তখন যখন তুমি এখানে কিছু অ্যানালাইসিস বা কিছু স্ট্র্যাটেজি দাঁড় করাবা, কিছু রিয়াল সিনারি দেখাবা, যে টেকনিক্যালি গাই হিসেবে যে তুমি জানো এটা, যেমন সুতার সম্পর্কে তোমার কাউন্ট বা অ্যাপিয়ারেন্স বা সুতার কোয়ালিটি সম্পর্কে তুমি জানো, তো ওই সুযোগটা যখন তুমি শুরুর দিকে করতে যাবা, তখন তারা দিবে না। এটা হচ্ছে বড় চ্যালেঞ্জ, যে এই এই জায়গাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমি শুরুতে পাইছি।
আমার প্র্যাকটিক্যাল আমার জব এক্সপিরিয়েন্স থেকে। তারপরে হচ্ছে তোমার এখানে একটা চ্যালেঞ্জ আছে, বড় চ্যালেঞ্জ আছে। যেমন তুমি বড় চ্যালেঞ্জ হচ্ছে কমিউনিকেশনের যে চ্যালেঞ্জটা তুমি দেশের বাহিরে যখন তুমি সোর্স করবা, বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন অরিজিন থেকে আমরা বিভিন্ন ম্যাটেরিয়াল সোর্স করি, ডাইস, কেমিক্যাল, অ্যাক্সেসরিজ। তো তখন কমিউনিকেশনের একটা গ্যাপ আমাদের থেকে যায়। আসলে আমরা যে আহ, আহ, আমরা যে পড়াশোনা করে আসছি, আমরা তো বই পড়ে আসছি বা প্র্যাকটিক্যাল কিছু শিখে আসছি। আহ, তো আমাদের অনেস্টলি স্পিকিং যে প্রফেশনালি যে কমিউনিকেশনটা আমাদের করতে হয়, এটা আসলে হ্যাঁ অনেকের আছে, আমি বলবো আছে, সবারই আছে, কিন্তু এই যে কমিউনিকেশনের একটা বড় একটা চ্যালেঞ্জ এখানে চলে আসে। আহ, কারণ যখন অন্য দেশের যে তোমার ভেন্ডর থাকে বা যারা র মেটেরিয়াল তোমাকে দিচ্ছে, তুমি যাদের থেকে কিনতেছো, তাদের কমিউনিকেশন, তাদের সাথে যে কমিউনিকেশন করবা, এই কমিউনিকেশনটা তাদেরকে একটা আন্ডারস্ট্যান্ডিং, বোঝার ব্যাপার আছে, রিলেশনশিপের একটা ব্যাপার আছে। কারণ নতুন করে এসে একটা রিলেশনশিপ বিল্ড আপ হয় না, একটা রিলেশনশিপ বিল্ড আপ করতে অনেক সময় লাগে। তো এখানে একটা বড় চ্যালেঞ্জ আছে কমিউনিকেশন এবং রিলেশন বিল্ড আপের। এখন ওই যে এম্পাওয়ারমেন্টটা বললাম শুরুতে, যেটা বললাম যে তোমার এম্পাওয়ারমেন্ট থাকা সত্ত্বেও তুমি অ্যাকসেপ্টেন্স পাচ্ছ না তাদের কাছে, বা তোমাকে অ্যাকসেপ্ট করতেছে না। তো তখন এই চ্যালেঞ্জটা কিভাবে ওভারকাম করবা? এই চ্যালেঞ্জটা ওভারকাম করতে হলে তোমাকে আসলে তাদের তাদের তাদেরকে আসলে তোমার একটু টাইম দিতে হবে, যে তাদেরকে বুঝতে হবে যে তাদের কাজের নেচার কি, ধরন কি, এবং তাদের কাজের মধ্যে কি গ্যাপটা আছে, কাজের মধ্যে কি গ্যাপটা আছে, ওই গ্যাপটা খুঁজে বের করতে হবে। তোমার একটা অ্যাডভান্টেজ কি, তুমি টেকনিক্যালি সাউন্ড, তুমি সব ধরনের টেকনিক্যাল নলেজ তোমার আছে, বা ম্যাটেরিয়ালের যে কোয়ালিটি বা ম্যাটেরিয়াল চিনো, বা ম্যাটেরিয়াল সম্পর্কে তোমার একটা আইডিয়া আছে, বা তুমি এই যে আমরা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কি করি, গার্মেন্টস এক্সপোর্ট করি, তো এই গার্মেন্টস এর যে শুরু থেকে শেষ পর্যন্ত প্রসেসটা সম্পর্কে তুমি জানো। তো এটা হচ্ছে তোমার একটা বড় অ্যাডভান্টেজ। এইখানে যে একটা গ্যাপ থাকে তাদের মধ্যে, এই গ্যাপটাকে তোমার আগে খুঁজে বের করতে হবে, এবং সেই গ্যাপটা একদিনে হবে না, একটু সময় দিতে হবে, ধৈর্য রাখতে হবে, পেশেন্ট থাকতে হবে। এভাবে এই তার গ্যাপটাকে ধরতে হবে। ধরাইয়া তুমি টেকনিক্যালি ওয়েতে, স্মার্ট ওয়েতে যখন তাকে রিপ্রেজেন্ট করবা, তার ওই ছোট গ্যাপটাকে এবং ছোট ত্রুটিটাকে ধরাই দেবা, তখন সে তোমাকে বুঝবে যে না, হ্যাঁ, হি ইজ অ্যাকচুয়ালি ক্যাপাবল, বা হি ইজ অ্যাকচুয়ালি টেকনিক্যাল গাই। সো তখন তুমি ওই অ্যাকসেপ্টেন্সটা পাবা। এভাবে আস্তে আস্তে হয়ে যাবে। আর যখন কাজ করবে, কাজ করতে করতে একটা রিলেশনশিপ তৈরি হয়ে যাবে। রিলেশনশিপ তৈরি হলে তুমি দেখবে যে তখন তোমার ওই অ্যাকসেপ্টেন্সটা পাবা, বা তোমাকে একটা ভ্যালু দিবে, গ্রহণ করবে। সেকেন্ড হচ্ছে কমিউনিকেশন, যেটা কমিউনিকেশনে আসলে আমাদের কমিউনিকেশনের মূল ওইটাই হয় ভার্বাল, নন ভার্বাল দুইটা ওইতেই হয়। আমরা ফোনেও কথা বলি, বা ফিজিক্যালি কথা বলি, বা মেইল কমিউনিকেশন করি। মোস্ট অফ দ্য টাইম আমরা মেইলই খুবই কমিউনিকেশন করি। খুব প্রচুর পরিমাণে মেইল করতে হবে, এবং সারাক্ষণ মেইলের অ্যাক্টিভ থাকতে হবে, এবং টাইম টু টাইম তোমাকে প্রত্যেকটা মেইলের রিপ্লাই দিতে হবে, এবং টু দা পয়েন্টে রিপ্লাই দিতে হবে। তো এই যে একটা কমিউনিকেশনের মিডিয়া, এইখানে তোমার একটু এক্সট্রা এফোর্ট দিতে হবে, এবং এটাকে কিভাবে নিজের স্কিলটাকে ডেভেলপ করা যায় সেটা করতে হবে। তো সেই ডেভেলপের ক্ষেত্রে আমি বলবো যে তুমি প্রচুর পরিমাণে মেইল দেয়া, বা প্রিভিয়াস মেইল গুলো ফলো করবা, বা সিনিয়ররা কি করতেছে, সিনিয়ররা মেইল দিচ্ছে, তো সিনিয়রের মেইলের যে এটিকেটস আছে এগুলো ফলো করলা, বেশি বেশি ওয়ার্ক করলা, প্র্যাকটিস করলা। আর সবার সাথে সবসময় সবসময় কানেক্টেড থাকতে হবে, এবং প্রচুর পরিমাণে কমিউনিকেশন করতে হবে, কথাবার্তা বলতে হবে, আর খুব প্রোঅ্যাক্টিভলি কাজ করতে হবে। তো যত বেশি কমিউনিকেশন করবা মানুষের সাথে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে কানেক্টেড হবা, এবং রেগুলারলি তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করার জন্য যে একটা নেটওয়ার্কিং তৈরি করবা, তখন তোমার এই যে
কমিউনিকেশনের একটা যে গ্যাপ এবং একটা আমাদের আমার বলি, আমার পার্সোনালি বলি যে এই কমিউনিকেশন যেমন তুমি সোর্সিং টিমে আসো, তোমার দেখা যাবে যে কাজ করতে হচ্ছে একটা ডিপার্টমেন্টের জিএম এর সাথে, হ্যাঁ সরাসরি তুমি ইয়ান সোর্সিং এ আসো, তোমাকে একটা নিটিং এর একটা জিএম ফোন দিল, তো তোমার মধ্যে একটা তখন কি করবে, তুমি একটা এমটিও ম্যানেজমেন্ট ট্রেনিং ঢুকলা বা একটা এক্সিকিউটিভ, একটা জিএম যখন ফোন দিবে তোমার মধ্যে একটা একটু ভীত কাজ করবে, ভীত সন্তুষ্ট কাজ করবে যে জিএম ফোন দিয়ে একটা জিনিস কোয়ারিজ দিল, তো তুমি একটু ভয়ের মধ্যে থাকবা বা একটু একটু ইতস্তত বোধ হবে, এটা স্বাভাবিক, হিউম্যান নেচার হয়। তো যখন তুমি তার সাথে বেশি পরিমাণে যোগাযোগ করবা, ছোটখাটো জিনিস নিয়ে তার সাথে আলোচনা করবা, মিটিং করবা, বেশি বেশি এঙ্গেজ হবা, তখন তোমার ওই ভয়টা কেটে যাবে। এভাবে করে এই ভয়টা দূর করা যায়। আমিও তাই করি, আমি সব সময় প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে সব সময় কানেক্টেড থাকি। আমার সবচেয়ে বেশি কাজ করা হয় হচ্ছে এমসিডি ডিপার্টমেন্ট, এমসিডি হচ্ছে ম্যাটেরিয়াল কন্ট্রোল ডিপার্টমেন্ট, ওরা হচ্ছে তোমার ডিমান্ড রেজ করে, ডিমান্ড বলতে রিকোজিশন, পারচেজ রিকোজিশন, যেটা সাপ্লাই চেনের ভাষায় বলি পারচেজ রিকোজিশন। তোমার যে কোনো কিছু দরকার হলে তোমাকে একটা অ্যাপ্রুভ পারচেজ রিকোজিশন দিতে হয়, ওই পারচেজ রিকোজিশনের বেস করে তুমি হচ্ছে কাজ করবে। তো ওই পারচেজ রিকোজিশনটা আসে হচ্ছে ইউজার ডিপার্টমেন্ট থেকে, নিটিং থেকে আসে, ডাইং থেকে, প্রিন্টিং থেকে, ওয়াশিং থেকে, তারপর এই যে আমি যেটা বললাম জেনারেল টিম থাকে, জেনারেল টিমের যেটা আসে সেটা আসে হচ্ছে তোমার মেইনটেনেন্স ডিপার্টমেন্ট থেকে, ইউটিলিটি ডিপার্টমেন্ট থেকে, অ্যাডমিন থেকে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে এই রিকোজিশন গুলো আসছে। তো যত বেশি তাদের সাথে কমিউনিকেশন করবা এবং প্রতিনিয়ত যোগাযোগ রাখবা, তখন তোমার এই ভয়টা কেটে যাবে এবং এই যে কিছু ব্যারিয়ার থাকে কমিউনিকেশনে, এগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে। আরো একটা চ্যালেঞ্জ আছে এখানে, অনেকগুলোই চ্যালেঞ্জ আছে, তো তার মধ্যে দুইটা বললাম, আরেকটা যেটা আমার মনে মানে আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ডিসিশন মেকিং এর একটা বড় চ্যালেঞ্জ চলে আসে। তোমার উপরে পুরো পাওয়ার দিয়ে দিচ্ছে, তোমার উপরে একটা ক্ষমতা আছে যে তুমি কিনতেছো, সোজা কথা কিনতেছো মানে কি, একটা কোম্পানির একটা মালিক তোমাকে একটা তার যে অ্যাসেট বা তার যে একটা মনিটরি যে একটা ফান্ড, ওই ফান্ডের উপরে তোমার একটা অ্যালোকেশন দিয়ে দেয় যে হ্যাঁ তুমি এই ডিপার্টমেন্টে আছো, তোমার জন্য একটা অ্যালোকেশন আছে যে এত অ্যামাউন্ট তুমি কিনতে পারতেছো। তো কি হচ্ছে, তুমি একটা কোম্পানির মালিকের টাকা দিয়ে একটা মাল কিনতেছো, একটা মেশিন কিনতেছো, একটা সুতা কিনতেছো, অনেক ডাইস কেমিক্যাল কিনতেছো, বা আইসিটির একটা ল্যাপটপ কিনতেছো, ইলেকট্রনিক্স আইটেম কিনতেছো, একটা বাল্ব কিনতেছো, বা তোমার হাউস হোল্ড যে ম্যাটেরিয়াল গুলো লাগে বা টুলস লাগে এগুলো কিনতেছো, তো তুমি কিন্তু এখানে টাকা ব্যয় করতেছো। তো এখানে একটা মানে ওই একটা ডিসিশন যে তুমি কিনতেছো, তোমার একটা ইয়ে থাকা লাগবে, এখানে একটা সাহস থাকা লাগবে, নিজের নিজের প্রতি একটা বিলিভ থাকা লাগবে, বিলিভ যে হ্যাঁ আমি কিনতেছি, আমার প্রপার জাস্টিফিকেশন আছে। কারণ তুমি যখন কিনতেছো, তোমার এর পিছনে একটা ডিপার্টমেন্ট কাজ করে, সেটা হচ্ছে অডিট ডিপার্টমেন্ট। তুমি সুতা কিনতেছো, তুমি একটা বড় একটা ডাইং মেশিন কিনছো, তুমি কিছু স্পেয়ারস কিনছো, দেন তোমার একটা অডিট হবে। অডিট কি করে, অডিট হচ্ছে চোর পুলিশের খেলা, অডিট হচ্ছে পুলিশ, তুমি হচ্ছে তোমাকে অ্যাজ লাইক তোমাকে সে ধরেই নেয় যে তুমি চোর। হ্যাঁ, তো তোমার সবসময় ওই নিজের প্রতি একটা সেলফ কনফিডেন্স থাকা লাগবে এবং প্রপার একটা ডকুমেন্টেড ওয়েতে একটা তোমার ফাইল থাকা লাগবে, বা ডকুমেন্টেড ওয়েতে তোমার সবকিছু করা লাগবে। তুমি যাই কেন, যাই করো, তোমার একটা প্রত্যেকটা যেন একটা ব্যাখ্যা থাকে, ওই ব্যাখ্যা দেওয়ার জন্য তোমার যে ধরনের পেপারস দরকার, যদি তোমার কোনো অ্যাপ্রুভাল দরকার সেটা নিতে হবে। তারপর হচ্ছে তোমার তোমার মেইলে কিছু রেফারি তুমি নিয়াও, এবং তোমার যদি ওই ওই ধরনের সেলফ বিলিভ থাকতে হবে, সাহস থাকতে হবে, ডিসিশন মেকিং। তুমি যেমন তুমি পাঁচটা জিনিস একটা একটা জিনিস কিনতে তুমি পাঁচটা সাপ্লায়ারকে সোর্স করলা, হ্যাঁ, তুমি একটা সুতার জন্য 30 সিঙ্গেল একটা সুতা কিনতেছো, পাঁচটা স্পিনারের কাছ থেকে প্রাইস নিলা, তো পাঁচটা স্পিনার পাঁচ ধরনের প্রাইস দিবে, তুমি কোনটা কিনবা?
তুমি কোনটা কিনতে যাবা? তুমি সেখানে দুইটা জিনিস দেখবা যে 5 জনে 5টা প্রাইস দিছে, আচ্ছা তাহলে আমি সবচেয়ে কম যার কাছ থেকে পেলাম তার কাছ থেকে নেব, তাই না? স্বাভাবিক তো আমরা এটাই করি যে আমি কিছু কিনতে গেলাম, তো কিনতে গেলে আমি কি করি, আমি 3-4টা শপ দেখি, দেখে আমি ডিসাইড করি আসলে কোথায় কম আছে সেখানে কিনি। তো তুমি কম আছে যেখানে ওইখানে কিনে হয়তোবা তুমি লুজারও হইতে পারো, আবার গেইনারও হইতে পারো। তো এই যে একটা তোমার একটা মানে ডিসিশন তোমার ওই তখন ইনস্ট্যান্ট নিতে হবে। কারণ যখন রিকুইজিশন দেয় তোমাকে একটা সময় দিয়ে দিবে। আমি একটা রিকুইজিশন দিলাম, আমাকে 15 দিন সময় দিল, আমার 15 দিনের মধ্যে ওই র ম্যাটেরিয়াল বা ম্যাটেরিয়ালস তোমার টেক্সটাইলে বা ওই পার্টিকুলার ডিপার্টমেন্টকে তোমার বুঝাই দিতে হবে, ডেলিভারি দিতে হবে অন টাইমে এবং রাইট কোয়ালিটি গুডস। তো তুমি যদি ডিসিশন মেকিং এ যদি ডিলে করো, তোমার কিন্তু টাইম যে লিড টাইমটা, ডেলিভারি লিড টাইমটা, ওই লিড টাইমটা কিন্তু তখন ইম্প্যাক্ট করবে। তখন কি হবে, ধরো তুমি যদি ইন কেস ডেলিভারিটা না দিতে পারলা পার্টিকুলার ডিপার্টমেন্টে, তাহলে তার প্রোডাকশন বন্ধ হয়ে যাবে। প্রোডাকশন বন্ধ হলে আলটিমেটলি টোটাল চেইনের যে সিস্টেমেই লিড টাইমটা চেঞ্জ হয়ে যাবে। একটা বায়ার যখন একটা অর্ডার দেয় তোমাকে ম্যাক্সিমাম 90 ডেজ 60 ডেজ বেসিসেও একটা অর্ডার দেয়। তো তুমি যখন ফেল করবে 10 ডেজ, তুমি একটা ম্যাটেরিয়াল দিতে 10 ডেজ ডিলে করলে প্রোডাকশন টিম একইভাবে তার প্রোডাকশন 10 দিন পরে শুরু করবে। সে হয়তো বা খুব তাড়াহুড়ো করে প্রোডাকশন করলো, তাও ওইখানে একটা 5টা দিন দেরি হলো। 5টা দিন এই তো এভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট এভাবে একটা একটা করে যখন দেরি হবে, তখন আলটিমেটলি কি হবে, শিপমেন্ট এয়ার হয়ে যাবে। সাধারণত আমরা শিপমেন্ট করি হচ্ছে সিতে, কারণ সিতে হচ্ছে আমার কস্ট কম, কিন্তু এয়ার করলে আমার কস্ট বেশি। কারণ আমরা বাংলাদেশে আমরা বেসিক আইটেম করি, খুব হাই কস্টের আইটেম কিন্তু আমরা করি না, বেসিক আইটেম করি, একবারে বেসিক। বাংলাদেশে কিন্তু বেসিকের জন্যই আমরা এই হিউজ কোয়ান্টিটি করি, লাখ লাখ পিস টি শার্ট আমরা ম্যানুফ্যাকচার করতেছি, ডেলিভারি দিচ্ছি। তো এখানে ওই রেটটা কিন্তু খুব কম থাকে, $1 বা $1 নিচেও আমরা টি শার্টের প্রাইস নিয়ে শিপমেন্ট করতেছি। তো এই 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 চ্যালেঞ্জ গুলা আছে, এই চ্যালেঞ্জ গুলো থাকবে। এগুলা যত বেশি কাজ করবা তত আস্তে আস্তে মানে ইউজ টু হয়ে যাবা। তারপর আরো একটা চ্যালেঞ্জের কথা আমি বলতে চাই, যেটা হচ্ছে টেম্পটেশন। টেম্পটেশন ধরে রাখতে হবে, ধৈর্য থাকতে হবে। আসলে তুমি কাজ করতে করতে তোমাকে এমন ভাবে কথাগুলো বলবে ইউজার ডিপার্টমেন্ট, কিছু কিছু কথা বলবে তোমার সেটা মানে গায়ে লাগবে, তুমি মেজাজ ধরে রাখতে পারবে না, তুমি হয়তোবা ক্ষিপ্ত হয়ে যাবা, ক্ষিপ্ত হয়ে গিয়ে হয়তোবা তাকে কিছু বলেই ফেলছে। অথবা কেউ একটা এমন ভাবে একটা মেইল দিল, মেইলে তোমাকে ফিঙ্গারিং করে বললো যে এই ভুলটা তুমি করছো, সামহাও ভুলটা তুমি করো নাই, কিন্তু ভুলটা হয়তোবা অন্য কেউ করছে, কিন্তু তোমার উপরে চাপাই দেওয়া হচ্ছে। তো তখন মাথা গরম করা যাবে না, মাথা ঠান্ডা রাখতে হবে, এবং মাথা ঠান্ডা রেখে তোমাকে অ্যানালাইসিস করতে হবে। মানে প্রত্যেকটা ক্ষেত্রে আমি বলি যে এই সাপ্লাই চেনের মূল কনসেপ্ট হচ্ছে তুমি একটা ডিমান্ড পাইলে আর কিনে দিলে এটা না, তোমার অ্যানালাইসিস থাকতে হবে, প্রত্যেকটা জায়গায় অ্যানালাইসিস থাকতে হবে। তো ওই টেম্পটেশনটা ধরে রাখতে হবে, সাথে সাথে রিয়্যাক্ট করা যাবে না। এখানে সিনিয়ররা থাকে, জুনিয়ররা থাকে, আর তুমি যখন একটা মেইলে যখন কেউ তোমাকে হয়তোবা সে তোমাকে এমন ভাবে দোষারোপ করছে, তুমি তাকে সরাসরি তাকে দোষটা ওইভাবে চাপাই দিতে পারো না, কারণ প্রত্যেকটা জিনিসই কিন্তু অফিসিয়াল হয়। তো অফিসিয়ালি ক্ষেত্রে তুমি কখনোই কাউকে সরাসরি দোষারোপ করতে পারবে না, এবং মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। কোনোভাবেই কারো উপরে রাগান্বিত হওয়া যাবে না, বা কারোর সাথে খারাপ ব্যবহার করা যাবে না। কারণ বিহেভিয়ারাল একটা ইস্যুও এখানে আছে, বিহেভিয়ারাল ইস্যুও দেখে। তো বিহেভিয়ার খারাপ হলে আসলে এখানে বেশি দিন টেকা যাবে না। তোমার বিহেভিয়ার খারাপ হলে তুমি আসলে এখানে টিকতে পারবে না, এখানে না, কোনো ডিপার্টমেন্টে আমি বলবো যদি তার বিহেভিয়ার প্রবলেম থাকে সে টিকতে পারবে না। তো এটা ওভারকাম করতে হবে, এবং এটার জন্য তোমার পেশেন্ট থাকতে হবে, ধৈর্য রাখতে হবে, এবং প্রত্যেকটা কাজ অ্যানালাইটিক্যালি সলভ করতে হবে, এবং একটা প্ল্যান করে করতে হবে। যখন তুমি একটা প্ল্যান করবে একটা কাজ করার পূর্বে, তখন এই জিনিসগুলো তোমার সামনে আসবে না, আর আসলেও তুমি তখন এটা একটা প্রপার রিপ্লাই দিতে পারবা। কেউ তোমাকে দোষারোপ করলেও তোমার একটা জাস্টিফিকেশন থাকবে, তোমার একটা রেফারেন্স থাকবে যে হ্যাঁ
আপনি যেটা বলতেছেন যে আমার এটা ডিলে হলো, আসলে আমার এটা ডিলে হয় নাই ডেলিভারিতে, ডিলেটা হয়েছে অমুক ডিপার্টমেন্টের জন্য। অমুক ডিপার্টমেন্ট, ধরো তুমি বলতে পারো যে তোমার যে ডিমান্ড দেয় এমসিডি ডিপার্টমেন্ট, ডিমান্ড দিতে দেরি হয়েছে, অথবা তোমার স্টক ধরো সুতা আছে 500 টন, তো তোমার ডিমান্ড দিতে দেরি হয়েছে, হ্যাঁ 500 টনের জায়গায় 300 টন ইউজ করে ফেলছো, 200 টন আছে, তো তোমার ডিমান্ড দিতে দেরি হয়েছে, কিন্তু তখন আলটিমেটলি প্রোডাকশন তো চলতেছে, সুতা শেষ হয়ে গেছে, এখন যখন তোমার কাছে সুতা চাইবে যে আমি তো ডিমান্ড দিছি, তো তোমার জাস্টিফিকেশন পয়েন্টটা থাকবে যে আমার ডিমান্ড দিলেই হবে না, আমার পারচেজের জন্য একটা মিনিমাম লিড টাইম আছে, এটার মধ্যে আপনি দেন নাই, আপনি ডিমান্ড দিতে দেরি করছেন। তো এটা একটা জাস্ট এক্সাম্পল, এভাবে অনেক এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল যদি বলি, ধরো কোয়ালিটির ক্ষেত্রে বলি, যেমন কোয়ালিটি কিন্তু সাপ্লাই চেইন কখনোই কনফার্ম করে না। কোয়ালিটি এনশিওর করে হচ্ছে যার যার ম্যাটেরিয়াল দরকার, যার যার যে জিনিসগুলো দরকার সে করবে। তো তুমি একটা প্রোডাক্ট দিলা, সেই কোয়ালিটি সে এনশিওর করলো, এনশিওর করে সে সেটা ইউজ করলো, ইউজ করার পরে যদি তোমাকে এই ধরনের কোনো ক্লারিফিকেশন করতে বলে যে তোমার যে ম্যাটেরিয়াল তুমি সাপ্লাই করলো এটা আসলে কোয়ালিটি ফেল করছে, তো তখন কি করতে হবে, তোমার ওই যে কোয়ালিটি অ্যাপ্রুভালটা, এটা একটা রেফারেন্স রাখতে হবে। তো এটা জাস্ট দুটো এক্সাম্পল দিলাম যে এভাবে কিছু রেফারেন্স, মানে প্রত্যেকটা কাজের রেফারেন্স নিয়ে কাজ করতে হবে। এই চ্যালেঞ্জগুলো সবচেয়ে বড় জিনিস আমি ফেস করছি। আমি যখন শুরুতে কাজ করছি, আমি কোনো রেফারেন্স শুরুর দিকে রেফারেন্স রাখি নাই। রেফারেন্স না রাখার কারণে কি হয়েছে, আমি তখন ওই বিভিন্ন ভাবে আমাকে মানে বিভিন্ন জায়গা, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আমাকে তখন কি করা হয়েছে যে বলা হয়েছে যে উনি হচ্ছে ডিলে করতেছে, বা ফল্টটা ওনার, আমাকে এই এই কারণে বা রুট কজটা আমার উপরে চাপাই দেওয়া হয়েছে। আর তখন কি হয়েছে, তো আমি তখন ওই বুঝতে পারছি, বা তখন মানে অনুধাবন হয়েছে যে আসলে আমার রেফারেন্স রাখতে হবে, রেফারেন্স নিয়ে কাজ করতে হবে, প্রত্যেকটা জিনিসের রেফারেন্স নিয়ে কাজ করতে হবে। তুমি যাই করো, তুমি সোর্সিং করো, আর তুমি কোনো কিছু অন্য ডিপার্টমেন্ট বলো, ডাইং বলো, নিটিং বলো, যেখানে বলো, তোমার রেফারেন্স নিয়ে কাজ করতে হবে, প্রত্যেকটা জিনিসের খুঁটিনাটি সব জায়গায় রেফারেন্স রাখতে হবে। তুমি যদি রেফারেন্স রাখো, তুমি তোমার কাজের ক্ষেত্রে কোনো বাধা তৈরি হবে না, এবং স্মুথলি তুমি কাজ করতে পারবে। এই চ্যালেঞ্জগুলো আমার বেশি কাজ করতে যে ডে টু ডে এবং শুরু থেকে যে এই চ্যালেঞ্জগুলো আমি বেশি ফেস করছি, এই জন্য এগুলো আলোচনা করলাম। এছাড়াও আরো অনেক চ্যালেঞ্জ আছে, বাট আমি মনে করি যে এগুলোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জি ভাইয়া, আসলে অনেকগুলো মানে বাস্তব চ্যালেঞ্জ গুলোর কথা বলছেন, যেগুলো আসলে আমাদের ছাত্র জীবনে জানলে হয়তো বা ওভারকাম করার একটা অপরচুনিটি থাকবে। যেমন আপনি বললেন কমিউনিকেশন, আমরা কিভাবে ওয়েল কমিউনিকেট করতে পারি, তারপর ইমেলে কিভাবে কমিউনিকেট করতে পারি, এগুলা এখন জানার ফলে দেখা যাবে আমরা চেষ্টা করতে পারবো অন্তত। তো ভাইয়া দেখা যায় আপনি একটা কথা বলেছেন যে সিদ্ধান্ত নেওয়ার একটা ব্যাপার এবং কমিউনিকেশন, এছাড়া বা যে আপনার কি মনে হয় যে ছাত্র অবস্থায় যারা আমরা থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে আছি, তখন থেকে আমরা কিভাবে এই সাপ্লাই চেইনের জন্য প্রিপারেশন নিতে পারি, বা কোন জায়গাটায় আমরা কাজ করতে পারি যে এই জায়গাটায় মানে সাপ্লাই চেইনে আমি চাইতে চাই, আমার স্পেসিফিক এই জায়গাটায় কাজ করা উচিত স্টুডেন্ট লাইফে থাকতেই, এই সম্পর্কে যদি ভাই একটু পরামর্শ দিতেন আমাদের। ফার্স্ট অফ অল হচ্ছে লিডারশিপ স্কিল তোমার ডেভেলপ করতে হবে, তোমার সফট স্কিল। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন সাপ্লাই চেইন, এবং এটাই সবচেয়ে বড় তোমার তোমার অ্যাসেট। তোমার যদি সফট স্কিল তোমার যত বেশি স্ট্রং থাকবে, সফট স্কিল যত বেশি তোমার আপ টু দ্য মার্ক থাকবে, তুমি এখানে তত বেশি সাকসেসফুল হবা। সফট স্কিলের মধ্যে মোস্ট হচ্ছে লিডারশিপ আর কমিউনিকেশন। তো স্টুডেন্ট লাইফে তুমি এই সফট স্কিলটা কিভাবে ডেভেলপ করতে পারো? তো লিডারশিপ স্কিলের জন্য তোমার আসলে, যেমন তুমি যখন ক্রিকেট খেললে কি হয় যে একজন ক্যাপ্টেন থাকে, তুমি তোমার তোমার 11টা প্লেয়ার থাকে, ক্যাপ্টেন কিন্তু একজনই থাকে। তার মধ্যে কেউ ভালো ব্যাট করে, ভালো বল করে, কেউ অলরাউন্ডার থাকে, আবার কেউ থাকে যে যে মানে মোটামুটি এভারেজ। তো সব মিলিয়ে তো আসলে একটা টিম হয়। তো টিমের ডিসিশন বা মাঠে যখন কোনো কিছু সিদ্ধান্ত নেয়,
তখন টিমের মধ্যে ডিসকাশন করে নিলেও বাট ডিসিশনটা কিন্তু থাকে টিম লিডারের কাছে। টিম লিডারের কাছে কিন্তু ডিসিশন থাকে, এবং যত ধরনের রিস্ক বা যত ধরনের ডিসিশন সে কিন্তু তার নিজের কাঁধের উপরে নিচ্ছে এবং নিজের ডিসিশনটা দিচ্ছে লাইভ। তো তোমাকে প্রচুর পরিমাণে ডিসিশন, যে যে জায়গাটাতে তুমি ইনভলভ হলে, এঙ্গেজ হলে, ওই ডিসিশনের জায়গাটা কাজ করতে পারবা। মানে তোমাকে টিমের লিডার হিসেবে কাজ করতে হবে। এই জায়গাটা তোমার স্টুডেন্ট লাইফে তুমি কাজ করতে পারো। বেশি বেশি প্রোগ্রাম করবা এবং টিম গঠন করবা এবং টিমে লিডারশিপ দিবা, লিডার হিসেবে কাজ করার চেষ্টা করবা। তাহলে এই যে ওই যে আমরা বলি না যে ডিসিশন মেকিং এর যে একটা ভীত সন্ত্রস্ত কাজ করে, ওইটা দূর হয়ে যাবে। কারণ সাপ্লাই চেইনের সবচেয়ে বড় এবং সবচেয়ে মেজর রেসপন্সিবিলিটি হচ্ছে তোমার এই যে লিডারশিপটা। কুইক ডিসিশন উইথ অ্যাপ্রোপ্রিয়েট সলিউশন এবং মোস্ট কস্ট ইফেক্টিভ সলিউশন। তোমাকে যখন একটা কোম্পানি নিয়ে আসবে এই পজিশনে, কোম্পানি তোমার কাছ থেকে মেজর তিনটা জিনিস আশা করে। একটা হচ্ছে ফার্স্ট অফ অল অন টাইম সাপ্লাই। মানে আমরা হচ্ছে গার্মেন্টসে কাজ করি, গার্মেন্টসে কিন্তু সবকিছু একটা টাইম ফ্রেমের মধ্যে করতে হয়। যখন মার্চেন্ডাইজের একটা অর্ডার নেয় ওই থেকে শুরু হয়েছে, এবং এটা প্রত্যেকটা ডিপার্টমেন্টে ওই লিড টাইমটা 90 দিন ভাগ করে করে দিয়ে দেয়। সুতা কেনবা 30 দিনে, ডাইস কেমিক্যাল কেনবা ধরো 30 দিনে। কথার কথা আর কি, একটা এক্সাম্পল দিচ্ছি। তো তারপর ওই যে তুমি ডাইস কেমিক্যাল 30 দিন কিনতেছো, আবার সুতা 30 দিনে কিনতে, সুতা কেনার পর কি হচ্ছে, নিটিং করবে, নিটিং এর জন্য একটা টাইম দিচ্ছে, তারপর ডাইং করার জন্য একটা টাইম দিচ্ছে। তো ওই 90 দিন কিন্তু তোমাকে অ্যালোকেশন করে দিচ্ছে। তো তোমার কাছে কিন্তু ওই একটা স্টপ ওয়াচ ধরে দিছে যে ভাই তোমার স্টপ ওয়াচ এই শুরু, এই টাইম পর শেষ হয়ে যাবে। ওই যে সময়টা, ওই অল্প সময়ের মধ্যে কিভাবে তোমার কাজ করতে হবে, কুইক ডিসিশন নিয়ে তাড়াতাড়ি সাপ্লাই করতে হবে। তো যেটা বলতেছিলাম যে অন টাইম সাপ্লাই করতে হবে, আর কোয়ালিটি গুডস, ডিফল্ট গুডস দেওয়া যাবে না, এবং মোস্ট ইম্পর্টেন্টলি কস্ট ইফেক্টিভ। মানে তুমি মার্কেট থেকে সোর্স করতেছো, তুমি কিনতেছো, কোম্পানির সেটা লাভ হচ্ছে কিনা, কোম্পানি কিন্তু এটা দেখবে। হ্যাঁ, কোম্পানির লাভ হচ্ছে কিনা। তো তো এগুলো করতে গেলে শুরুর দিকে তো তুমি একটু ভাববা, চিন্তা করবা যে আরেকটা দিন সময় নেই, হ্যাঁ আরো একটু টাইম নেই। ওই তুমি টাইম নিতে যাই কিন্তু আলটিমেটলি অন্য জায়গা ডিলে হয়ে যাবে। তো তখন কি কুইক ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, যেমন তুমি ফুটবল খেলতেছো, ফুটবল খেলার মধ্যে তোমাকে কি 90 মিনিট সময় দেয়, 90 মিনিটের মধ্যে তোমার টিম তোমার বুঝাইয়া সবকিছু ডিসিশন নিয়ে তোমার গোল দিয়ে জিততে হবে, সবাই টার্গেট থাকে জেতা। তুমি তারপর ক্রিকেট খেলতেছো, ক্রিকেটও সেম। তুমি ডিসিশন নিতেছো যে কোন বলারটা তুমি ইউজ করবা। একটা বলার খুব বেশি ওভারে খুব বেশি রান দিয়ে দিল, তাহলে এখন কোন বলারকে নিবা, বা আরো একটা বলার দিলা সেও খুব বেশি রান দিয়ে দিল, এখন তুমি ডিসিশনহীনতা ভুগতেছো যে কাকে নেবা। তো তোমার কি কুইক ডিসিশন নিতে হচ্ছে। তো এইগুলো যখন তুমি স্টুডেন্ট লাইফে অ্যাজ এ লিডার হিসেবে কাজ করবা, সেটা হতে পারে তুমি যেমন আজকে যদি বলি আমাদের যে সাস্টেক ক্যারিয়ার ক্লাব, এখানে তুমি বেশি বেশি হোস্টিং করতে করো, তোমার কুইক লাইভ তোমার একটা যে কাজ করতেছে, এখানে একটা জড়তা থাকে, জড়তাটা আস্তে আস্তে কেটে যাবে। তারপর তুমি একটা কুইজ প্রতিযোগিতা ইয়ে করলা, অ্যারেঞ্জ করলা। তো কুইজ প্রতিযোগিতা অ্যারেঞ্জ করলে কিগুলো তুমি লিড দিলা। হ্যাঁ, তো এভাবে ছোট ছোট আকারে জিনিসগুলা যখন তুমি প্র্যাকটিস করবে স্টুডেন্ট লাইফে, তখন তোমার ওই যে ডিসিশন আমরা বলি এবং যে লিডার বা লিডারশিপ স্কিল, ওটা ডেভেলপ হয়ে যাবে। আর কমিউনিকেশন স্কিলে ডেভেলপমেন্ট করতে চাইলে তোমার যেমন আমরা যখন স্টুডেন্ট লাইফে থাকি আমরা আসলে মেইলিং করি না, আর প্রফেশনাল লাইফে 100% তোমার সারাক্ষণ মেইল করতে হয়, সারাক্ষণ। ইভেন তুমি অফিস আওয়ারের বাদেও তোমাকে মেইল করতে হতে পারে। তোমাকে তোমার ডিপার্টমেন্ট বস বা ডিপার্টমেন্ট হেড একটা খুব ইম্পর্টেন্ট কাজের জন্য একটা মেইল করতে বলে, তুমি বাসায় আসো, বাট তোমাকে মেইল করতে হবে। কমিউনিকেশনের
80% হচ্ছে মেইল কমিউনিকেশন। তো মেইল কমিউনিকেশন এই স্কিলটা যদি স্টুডেন্ট লাইফে ডেভেলপ করতে চাও তাহলে তুমি কিছু কি করতে পারো, কিছু কোর্স করতে পারো মেইল কমিউনিকেশন উপরে, মেইল কিভাবে করে, বা তুমি ইউটিউব থেকেও শিখতে পারো, এখন বর্তমানে ইউটিউবেও পাওয়া যায়। আর আমাদের তো অনেক বড় ভাইরা আছে, হ্যাঁ বড় ভাইরা আছে, বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন ডিপার্টমেন্টে আছে, তারা তো কাজ করতে করতে এখন এক্সপিরিয়েন্স, তাদের কাছ থেকে তুমি টিপস নিতে পারো, তাদের কাছ থেকে তুমি শিখতে পারো। নিজেদের মধ্যে স্টুডেন্ট, তোমার ক্লাসমেট বা তোমার ইমিডিয়েট বড় বা তোমার জুনিয়র, তাদের মধ্যে এটার একটা কম্পিটিশন তৈরি করতে পারো, একটা ফিল্ড তৈরি করতে পারো, যাতে করে তোমার প্র্যাকটিসটা হয়। আসলে মূল উদ্দেশ্য হচ্ছে প্র্যাকটিস। হ্যাঁ, তো এভাবে প্র্যাকটিস করলে আসলে এগুলো ওভারকাম করা যাবে। আর বাকিটা তো যখন তুমি জবে ঢুকবা, জবে ঢুকে আস্তে আস্তে ওই জব নেচার যে প্র্যাকটিসটা ওটা শিখে যাবে। এই এভাবে তুমি এই দুইটা ওভারকাম করতে পারো। জি ভাইয়া, বুঝতে পারছি। ধন্যবাদ ভাই আপনাকে আবারও। তো অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা ভাইয়া কোশ্চেন আনসারিং সেশন এবং কমেন্টস রিডিং এই জায়গাটায় যাব। রাব্বি ইসলাম কমেন্টস করেছেন, উনি 9 days থেকে, থ্যাঙ্কস এসসিসি ফর দিস ভ্যালুয়েবল ইনিশিয়েটিভ। থ্যাংক ইউ রাব্বি ইসলাম। এমডি মোহাইমিন চৌধুরী কমেন্টস করেছেন, গ্রেট। থ্যাংক ইউ এমডি মোহাইমিন চৌধুরী। এমডি মাহমুদ রানা কমেন্টস করেছেন, গ্রেট দাদা ভাই। সাদিয়া করেছেন, এক্সেলেন্ট, ধন্যবাদ আপনাকে। সোহেল হোসেন, গ্রেট সেশন গোয়িং অন ইউ। Dipankar Bhadra Dipto, good session, watching from meter. Thank you. Moshur Rahman, thanks for arranging this session. Waiting for next one. Thank you, apnake. Ashfaq Juba, great session, bro. Thank you, apnake. Imran Nahid Rio, informative session. Thank you, apnake. Robin Ghosh, thanks Bhaiya for coming this session. Thank you, Ranga. তো আশা করি কোনো প্রশ্ন আসছে না। আজকে তো অনেক চমৎকার ছিল, হয়তো খুব চমৎকার করে আমাদের বুঝিয়েছিল। ভাইয়াকে আবারও দিল। হ্যাঁ, প্রসেনজিৎ পাল ভাই কমেন্টস করেছেন, দিস সেশন ইজ ভেরি হেল্পফুল ফর আস। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ভাইয়া, আমরা অনুষ্ঠানে অনেক ছিলাম, আপনার কাছ থেকে অনেক কথা শুনেছি। তো অনুষ্ঠানে এই পর্যায়ে যদি ভাইয়া আপনি সার্চটেক ক্যারিয়ার ক্লাব এবং সার্চটিশিয়ানদের উদ্দেশ্যে কিছু বলতেন। ধন্যবাদ রায়হান, সবার কমেন্টস গুলো দেখলাম, আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। আশা করছিলাম যে অনেক কোশ্চেন থাকবে, যদিও কোশ্চেন খুব একটা নাই। তো আমি কিছু কিছু জায়গাতে কিছু অ্যাড করতে চাই, যদি তোমাদের সময় থাকে। আমি জাস্ট আর 5টা মিনিট কিছু নিজেই তোমাদেরকে কিছু এই ডিপার্টমেন্টের কিছু জায়গায় আমি বলতে চাই। জিনিসটা হচ্ছে যে তোমার সাপ্লাই চেইনে যখন কাজ করতে হয়, সাপ্লাই চেইনে কাজ করতে হলে কিছু জিনিস তোমার ইয়ে করতে হয়, যেমন এটাকে বলে হচ্ছে হ্যান্ডেলিং পিপল বা এইচআর স্কিল বলে এটাকে, হ্যান্ডেলিং পিপল বা এইচআর স্কিল। তো এটা মোস্ট ইম্পর্টেন্ট। যেমন তুমি যখন এমসিডি ডিপার্টমেন্টে কাজ করবে, এমসিডিতে দেখবা যে তারা আসলে কি বলবো, এমসিডি ডিপার্টমেন্ট কাইন্ড অফ একটা স্টোর তুমি দিচ্ছ, সে রাখতেছে,
নিটিং সুতা চাচ্ছে দিয়ে দিচ্ছে, ডাইং কেমিক্যাল চাচ্ছে দিয়ে দিচ্ছে, জাস্ট কিপিং অ্যান্ড হ্যান্ড ওভার টু ইউজার ডিপার্টমেন্ট, মানে সাচ কাইন্ড অফ ক্লারিক্যাল জব এমসিডির কাজগুলো। তো তখন কি হয়, এই লোকগুলো আসলে হ্যান্ডেল করাটাও একটা খুবই টাফ, এবং তোমার এই মানুষ চালানো আর কি, সোজা কথা মানুষ চালানো যেটা, এটা একটা বড় ব্যাপার। তুমি তারপর হচ্ছে তোমার যখন তুমি পারচেস করবা, আমি পারচেজের ক্ষেত্রে কিছু বলতে চাই। পারচেজের যে কিছু ছোট ছোট জিনিস আছে, যেমন পারচেজের ক্ষেত্রে তোমাকে কি করতে হয়, রিকুইজিশন পাইলা, তুমি সাপ্লায়ারকে কোটেশনের জন্য মেইল দিলা, সাপ্লায়ার কোটেশন দিল, তারপর কি করতেছে, তুমি নেগোসিয়েশন করতেছো, নেগোসিয়েশন পার্টটা। তো নেগোসিয়েশন যার যত ভালো, যে যত ভালো নেগোসিয়েশন করতে পারবে, যত বেশি বার্গেনিং করতে পারবে, সে তত বেশি তার তার নিজের স্যাটিসফ্যাকশনটা তত, মানে সেলফ স্যাটিসফ্যাকশন বা নিজের লেভেল থেকে ওই আত্মতৃপ্তিটা চলে আসবে, এবং সে বেশি কোম্পানির প্রতি এবং তোমার দায়, মানে তোমার যে একটা রেসপন্সিবিলিটি থাকে তার প্রতি তুমি তত বেশি শ্রদ্ধাশীল হবে। আর এই এই জায়গাটাতে থেকে তোমার ফিলিংসটা আসতে হবে। তুমি কিনতেছো, এরকম ফিলিংস করা যাবে না যে ভাই আমি কিনতেছি, টাকা তো দিবে এমডি। হ্যাঁ, ইপিলিয়নে ধরো আমার কথাই বলে, আমি ইপিলিয়নে আছি, আমি একটা ম্যাটেরিয়াল কিনতেছি, টাকা তো ভাই ইপিলিয়ন দিবে, একজনের 5 টাকা বেশি দিলে আমার কি? না, এটা এটা হওয়া যাবে না। তোমার কেরিয়ার বিল্ড আপের ক্ষেত্রে, হ্যাঁ, কেরিয়ার বিল্ড আপের ক্ষেত্রে তুমি যদি সাপ্লাই চেনে প্রফেশন করতে চাও, তুমি যদি একদিন জিএম হইতে চাও, সাপ্লাই চেইন জিএম, তখন তোমার কিন্তু এই ছোট থেকে এই ফিলিংসটা, এই অভ্যাসটা তৈরি করতে হবে, যে কিনতেছি না কোম্পানির টাকা না, এটা আমি এমন মনে করতে হবে যে আমি নিজের টাকা দিয়ে কিনতেছি, এই ফিলিংসটা নিজের মধ্যে থাকতে হবে। আর সাপ্লাই চেইন থেকে দুইটা ছোট্ট এক্সাম্পল দিই। ফকিরের, আমি যখন জয়েন করেছি, ফকিরের যে সিইও ছিল, সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার, মানে টোটাল ফকির ফ্যাশনের বিজনেসের দায় দায় এবং রেসপন্সিবিলিটি, বিজনেসের সব ধরনের জিনিস তার হাতে, কতটুকু প্রফিট করবে, কতটুকু লস করবে, কি ডেভেলপমেন্ট করবে। তো ওয়ান্স আপন এ টাইম সেও একজন সাপ্লাই চেইন প্রফেশনাল ছিল। তো তখন তখন তাকে মানে তার ব্যাকগ্রাউন্ড জানার পরে মানে আমারও ফিলস হয়েছে যে আমরা কেন হয় না, আমরা কেন পারবো না। আমরাও একদিন ওইরকম আশা দেখি, আর আশা ভাই বড় রাখতে হবে, আশা করতে হবে বড়, ছোট আশা করা যাবে না, সবসময় আশা থাকতে হবে বড়, এবং অনেস্ট থাকতে হবে। সাপ্লাই চেইনে আরো একটা অংশ যেটা হচ্ছে অনেস্টি, অনেস্টি ভাই থাকতে হবে। তোমাকে তুমি যখন কেনাকাটা করবা, তোমার অনেকের সাথে পরিচয় হবে, অনেক মানুষের সাথে পরিচয় হবে, অনেকে চিনবে, জানবে, তোমাকে ফোন দিবে, অফার করবে। তো তোমার জায়গা থেকে তোমার অনেস্ট থাকা লাগবে। ছোট্ট একটা উদাহরণ দিই, রিসেন্টলি আমি দুইজন সাপ্লাই চেইন প্রফেশনকে চিনি, যারা আছে একটা গ্রুপে, নাম বলবো না। তো তাদের জব চলে গেছে, স্যাক করে দিছে তাদেরকে, ডিউ টু ডিসঅনেস্টি। তো এই ডিসঅনেস্টির কারণে তারা চাকরি থেকে তো নাই, প্লাস তাদেরকে জরিমানা করা হয়েছে। এবং এই সাপ্লাই চেইন যে বাংলাদেশে কিন্তু দুইটা, মানে কি বলবো, বড় বড় কোম্পানিতে সাপ্লাই চেইন ছাড়া খুব বেশি কোম্পানিতে সাপ্লাই চেইন নাই, বাট বিল্ড আপ হচ্ছে, আস্তে আস্তে ফর্ম হচ্ছে, এই ডিপার্টমেন্টটা ফর্ম হচ্ছে। তো ওই বড় বড় কোম্পানিতে এমন নেটওয়ার্কিং, আমি পিলিয়নে থাকি, কিন্তু আমি ফকিরের সাপ্লাই চেইনের কে কি কাজ করতেছে এটা জানি, আমি ডিপিএল এর সাপ্লাই চেইনের, তো এই যে একটা নেটওয়ার্কিং বা কানেকশন আছে সাপ্লাই চেইনের, প্রত্যেকটা পিপলের সাথে অন্য একটা পিপলের যে জানা, তাদের পলিসি বোঝা, বা তারা কে কি করতেছে, এটা একটা যে তোমার একটা কি হচ্ছে, একটা মিডিয়ার মতো সামনে ভাসতেছে তোমার। তো তুমি যদি ডিসঅনেস্ট হও, তুমি এখান থেকে তোমার স্যাক করে দিল, তুমি আরেক জায়গায় যাবা, হয়তো বা চাকরি পেয়ে যাবা, বাট মার্কেটে তোমার একটা বদনাম ছড়াই যাবে যে তুমি ডিসঅনেস্ট। তো অনেস্ট থাকতে হবে ভাই, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, করছি সবাই, তারপর বলতেছি এই, তো অনেস্ট থাকতে হবে। আর
সার্চেক ক্যারিয়ার ক্লাবের জন্য আমার শুভকামনা রইল। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আর তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আরো বেশি সেশন করতে পারো। আমরা যারা আছি তাদেরকে বলার একটা সুযোগ করে দিছো, এরকম একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করছো, এর জন্য অসংখ্য ধন্যবাদ। আরো বেশি বেশি করো আশা করি। আর তোমাদেরও এই যে এটার মাধ্যমে যে তোমাদের একটা নেটওয়ার্কিং তৈরি হচ্ছে আমাদের সাথে, কারণ এন্ড অফ দা ইয়ার তুমি যখন ইয়ে করবা, এখান থেকে বের হয়ে যাবা, তখন তোমার তো টার্গেট একটাই ভাই, জব করবো, তাই না? জব করা সবাই টার্গেট, সবাই জবে ঢুকতে চাই, কে না চায়? আবার সবাই চাই খুব দ্রুত কেরিয়ারের গ্রোথের জন্য। তো তোমাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে যে আমাদের প্রফেশনাল এক্সপিরিয়েন্স, আমাদের নিজেদের এক্সপিরিয়েন্স গুলা শেয়ার করার মাধ্যমে তোমাদের এই নলেজটা বাড়লো যে আসলে এই ফিল্ডটা কেমন, কে কিরকম কাজ করতেছে, কোথায় কিরকম হচ্ছে। তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। শেষ করার আগে ছোট্ট একটুখানি বলতে চাই, অল্প একটু, যেটা হচ্ছে সাপ্লাই চেইন সম্পর্কে বলতে চাই। আসলে আমি প্রথমে সাপ্লাই চেইনে যখন জয়েন করছি, তো আমার এক বড় ভাই কাছে জিজ্ঞেস করছিলাম, ভাই সাপ্লাই চেইন কি, সাপ্লাই চেইনের কি করবো, এটা তো চিনি না, জানি না, কি করবো? তো বলছে ভাই ঢুকে যাও। তো ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পর যখন 6 মাস হয়েছে, তখন ভাই আর ভালো লাগছে না, মানে এত প্যারা, সব জায়গা থেকে ফোন, মনে হয় যেন কল সেন্টারে কাজ করতেছি, এরকম মনে হচ্ছে যে ভাই কল সেন্টারে কাজ করতেছি, সারাক্ষণ ফোনে, অফিসে থাকো, বাসা থাকো, সারাদিন ফোনে। 6 মাস পর মনে হচ্ছে চাকরি ছেড়ে দিয়ে অন্য কোথাও জয়েন করি। তো 6 মাস গেল, 1 বছর গেল, ধৈর্য ধরে রয়েছি আসলে। মানে আমি ধৈর্য ধরেছিলাম যে কোন একটা ভালো অপরচুনিটি হবে, বা এটার আমি এই প্রফেশনে আরো অন্যান্য জায়গায় কি হচ্ছে, আমি যেহেতু এক জায়গায় আছে, আমি আরেক জায়গায় যাবো, আমি কি হচ্ছে দেখবো। তো দেখতে দেখতে আসলে এটার প্রতি ভালোবাসা জমে গেছে, সাপ্লাই চেইনের প্রতি। আর আমার ইচ্ছা এই প্রফেশনেই থেকে কেরিয়ার আগায় নিয়ে যাওয়া এবং বড় একটা পজিশনে যেতে চাই। সাপ্লাই চেইনের যারা হায়ার লেভেলে আছে, তারা দেখছি যে অনেক জায়গার, ওই যে বললাম না যে ফকির ফ্যাশনের সিইও ছিল সাপ্লাই চেইন প্রফেশন, তো এরকম অনেক এক্সাম্পল দেখছি যে তারা কোম্পানি সিইও হয়ে যায়। তো ওরকম বড় একটা জায়গায় যাইতে চাই। তোমাদের সবার দোয়া চাচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবা। আর তোমাদের সাথে কানেক্টেড থাকতে চাই, যে কোনো প্রয়োজনে, যে কোনো সময় তোমাদের কেরিয়ার ক্লাবের যদি আমি কোনোভাবে একটু হেল্প করতে পারি, যে মনে করো যে আমাকে থেকে এতটুকু জায়গায় আসলে আমি একটা ইনপুট দিতে পারি, আমি অলওয়েজ আসি ইনপুট দেওয়ার জন্য। এবং আমি আশা করি যে তোমরা আমাকে ওই সুযোগটা দেবে, এবং তোমাদের আরো বেশি শুভকামনা রইল তোমাদের জন্য, এবং ভবিষ্যতে আরো বেশি বেশি সেশন করো। আর তোমরা সবাই সুস্থ থাকো, তোমাদের পরিবারের সবাই সুস্থ থাকুক। আর আমাদের সাসটেক মার্কেটে এখন মোটামুটি আমরা যারা ঢুকছি প্রফেশনে, তো একটা সাসটেকের একটা ব্র্যান্ডিং হচ্ছে আস্তে আস্তে। আজকে অফিস থেকে আসার সময় আমি যখন বললাম যে ভাই আমার একটা প্রোগ্রাম আছে, তো একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হবে, তো একটা প্রাইভেট ইউনিভার্সিটির বড় ভাই, আমার কলিগ আর কি, উনি জিজ্ঞেস করলো সে প্রোগ্রাম, তো বললাম এরকম। তো বললো ভাই আমাদেরও এনগেজ করেন না, আমাদের তো আসলে এরকম কোনো নাই, আমাদের আছে কিন্তু অ্যাক্টিভ না, আমাদেরও এনগেজ করেন, আমরাও যোগ হই, আমরাও থাকতে চাই। তো ভালো লাগছে যে আসলে আমাদের সাথে থাকতে চায়। হ্যাঁ, এবং আমাদের এর মাধ্যমে কিন্তু আমাদের এই ব্র্যান্ডিংটা হচ্ছে সাসটেক। যেমন মার্কেটে যাওয়া বুটেক্স এর ব্র্যান্ডিং, আমি যে কোম্পানিতে আছি এই কোম্পানির সিও হচ্ছে বুটেক্স এর 14 ব্যাচ, এই কোম্পানির টেক্সটাইলের হেড হচ্ছে বুটেক্স এর 24 ব্যাচ। আবার এই কোম্পানি এরকম মানে বড় বড় জায়গায় যে বুটেক্স একটা ট্যাগ হয়ে গেছে, তো আমরা চাই বুটেক্স না সাসটেক একটা ট্যাগ হবে। হ্যাঁ, সবাই বলবে যে ওইখানে সাসটেক, হ্যাঁ
কে আছে ওই জায়গায় অমুক আছে, ডিপার্টমেন্টের হেড হোক যা হোক, বাই সাসটেক, মানে সাসটেক নামটা আমরা এই টেক্সটাইল যে আমাদের একটা সেক্টর, এই সেক্টরে সাসটেক একটা ব্র্যান্ড করতে চাই। এবং কোম্পানির মালিকরা যেমন বুটেক্স কে চিনে, যে বুটেক্স থেকে ভালো ভালো ছেলেরা বের হয়, আমাদের এখানে অনেক ট্যালেন্টেড ছেলেরা আছে, অনেক ট্যালেন্টেড ছেলেরা আছে এবং অনেক ট্যালেন্টেড ছেলেরা আসতেছে। তারা প্রফেশনালি কাজ করতেছে, জবে আছে, কেউ টেক্সটাইল সেক্টর আছে, টেক্সটাইলস এর অন্যান্য প্রফেশনাল যোগ দিচ্ছে, সবাই ট্যালেন্টেড। আমরা আমাদের এই ট্যালেন্টের মাধ্যমে সাসটেককে বুটেক্সের থেকেও বড় একটা ব্র্যান্ডিং করতে চাই। হ্যাঁ, এটা অবশ্যই একদিনে সম্ভব না, আস্তে আস্তে হবে, বাট আমার আশা থাকবে যে আমরা সবাই মিলে যদি একসাথে প্রচেষ্টা চালিয়ে যাই এবং বিশ্বাস রাখি, ইনশাআল্লাহ আমরা পারবো। অসংখ্য ধন্যবাদ রায়হান, সাসটেক ক্যারিয়ার ক্লাবকেও ধন্যবাদ আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই বলে আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। জি ভাইয়া, আসলে আপনি আজকে অনেক কথা বলেছেন, অনেক ইনফরমেশন আমাদের দিয়েছেন। আজকে আপনার আসলে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সম্পর্কে যে আমাদের অজানা তথ্যগুলো ছিল, আপনার মাধ্যমে আমরা খুব সুন্দরভাবে জানতে পারছি। এই জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ইনশাআল্লাহ ভাই, আপনার মতো আমরাও চাই আপনারা যেভাবে সামনে আগায় যাচ্ছেন, আপনার মতো আমরাও স্বপ্ন দেখি একসময় সাপ্লাই চেইনের নিয়ে জব করব, তারপর কোনো কোম্পানি হয়তো বা সিইতে যাব, আমরাও গর্ব করে বলবো যে না, এই কোম্পানিতে আমাদের ক্যাম্পাস থেকে এই ভাই আছে, আমরা এখানে জব করতেছি। তো ইনশাআল্লাহ ভাই, এগুলা সামনে আস্তে আস্তে হবে। হয়তোবা আমাদের ক্যাম্পাস নতুন, বা আমাদের হয়তোবা ওইভাবে সময় হয় নাই। ইনশাআল্লাহ যত ব্যাচ যাবে, আপনারাও সামনে অভিজ্ঞতা আমাদের উপর তো সবসময় ছায়া হিসেবে আছেনই। তো অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আমাদের মাঝে এমন একটা সেশন উপহার দেওয়ার জন্য। আর আপনার ভবিষ্যৎ জীবনের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা রইল। আর আজকের এই জিনিসটা, মানে এই সেশনের জন্য ধন্যবাদ জানাচ্ছি যারা দীর্ঘ সময় যাবত আমাদের এই অনুষ্ঠানের সাথে যুক্ত ছিলেন এবং কমেন্টস করে আমাদের শুভকামনা জানিয়েছেন। এর সাথে আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাসটেক ক্যারিয়ার ক্লাবের মডারেটর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাহিদ মুরাদ শুভ স্যারকে, যার সার্বিক তত্ত্বাবধানে আজকের অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে। এছাড়া আরো ধন্যবাদ জানাচ্ছি সাসটেক ক্যারিয়ার ক্লাবের টিম মেম্বারদের, যাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে আজকের অনুষ্ঠানটি সম্পন্ন করা সম্ভব হয়েছে। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি, ভালো থাকবেন ভাইয়া। ধন্যবাদ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।